বলো, কেউ যদি কোনো কিছু বলতে চাও, কোনো অসুবিধা, কোনো প্রশ্ন যদি থাকে শুরু থেকে একটু জিজ্ঞাসা করে নাও। কারো কোনো কনফিউশন থাকলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে। স্যার আমাদের শনিবার একটা মেকআপ ক্লাস আছে হ্যাঁ, শনিবার মেকআপ আছে, হ্যাঁ মনে হয় আছে। বলো, তারপর বলো। শনিবার একটাই মেকআপ মনে হয়, একটা মাত্রই মেকআপ, সেটা হলো শনিবারে। ঠিক আছে, শুরু করি তাহলে। সিলেবাস সহজ হবে, সহজ হবে কারণ আমি শর্টকাট টেকনিক দেখাবো। এই ম্যাথ ফর যারা অনেকে কঠিন বলতো, অনেকেই কঠিন বলতে পারে, তাদের জন্য সহজ করে দেব কিভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হয় শর্টকাটে, সেটাও দেখিয়ে দেবো যাতে করে সেই সুবিধাগুলো নিতে পারো। এই সুবিধাগুলো নিতে হলে তোমাকে দেখতে হবে যে কিভাবে করতে হয়। আমরা শুরু করব গ্রাডিয়েন্ট। গত ক্লাসে গ্রাডিয়েন্টের কথা বলেছি, শুরু করি নাই, আজকে শুরু হবে গ্রাডিয়েন্ট দিয়ে। লাস্ট চ্যাপ্টার শুরু হচ্ছে 7 থেকে। 6 নাম্বার স্লাইডটা বাদ দিয়েছি, 6 নাম্বার স্লাইডে আছে ভেক্টর ট্রান্সফরমেশন। কোঅর্ডিনেট, আমি তো সিলেবাসের ভাগটা আরেকবার একটু বলে দিই কিভাবে সিলেবাস ভাগ হয়েছে। প্রথম চারটা স্লাইড, এটা হলো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, আর 4 নাম্বার স্লাইডে আছে ভেক্টর স্পেস। এই হলো আমাদের সিলেবাস প্রথম চ্যাপ্টার, মানে ফাইনালের প্রথম চ্যাপ্টার, চ্যাপ্টার 4। তারপরে কোঅর্ডিনেট সিস্টেম, এই দুইটা মিলে কোঅর্ডিনেট সিস্টেম। 5 এ আছে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, 6 এ ভেক্টর ট্রান্সফরমেশন। ভেক্টর ট্রান্সফরমেশনটা আমরা ছেড়ে দিয়েছি, ভেক্টর ট্রান্সফরমেশনটা অনলাইন করার আসার পর থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ বেশ জটিল হয়ে যেতে পারে, একটুখানি জটিল বলতে সূত্রগুলো একটু মাথা ঘুরিয়ে দেয় অনেকের। ফাইনাল এসে থাকলে, কিন্তু ক্যাম্পাসে থাকলে তোমাকে এগুলো করতে হতো, তো বুঝতেই পারছো অনলাইন হওয়ার কিছু সুবিধাও পাচ্ছ এখানে। আর এটা হলো লাস্ট চ্যাপ্টারটা একটা সুবিধার কথা হলো, এই লাস্ট চ্যাপ্টার, এটা হলো ভেক্টর ক্যালকুলাস আর কি, ভেক্টর ক্যালকুলাস। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, ভেক্টর ডিফারেন্সিয়েশন না, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, কারণ এর ভিতরে ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে। তো এটা হলো ভেক্টর ক্যালকুলাস চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারের একটা সুবিধা হলো, এই চ্যাপ্টারের যে শীট ওয়ার্ড ফাইল, এটা আমি তৈরি করেছিলাম, এটা দেখলে বুঝতে পারবে যে একটা শীট কিভাবে রেডি করতে হয়। তার একটা এক্সাম্পল, আমি যখনই কোনো শীট দেখি যে বেশিরভাগ শীটই রেডি করতে গেলে প্রচুর ভুল, তারপর আরো অনেক ধরনের সমস্যা, কিভাবে প্রেজেন্ট করতে হয়, কিভাবে করলে স্টুডেন্ট বুঝতে পারবে, সেগুলোর যথেষ্ট ঘাটতি থাকে সব শীটে। কিন্তু এই শীটটার ভিতরে সেরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই শীট যখন আমি ক্যাম্পাসে পড়াতাম, সাধারণত ক্যাম্পাসে পড়ালে তুলতে হতো, হাতে লিখতে হতো। এই শীটের একটা সুবিধা ছিল, এটা জন্য কোনো লেকচার নোট তুলতে হতো না। তো সেই সুবিধাটা কাজে লাগাও, এখানে প্রচুর এক্সাম্পল করা আছে। যে কোনো নিয়ম শিখবে, এক্সাম্পল গুলো আগে দেখবে না, আগে নিজে করবে, নিজে কমপ্লিট করার পর এক্সাম্পল গুলো কমপ্লিট করার পরে তারপরে কম্পেয়ার করবে যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এই হবে লাস্ট চ্যাপ্টার। আমরা প্রথম শুরু করছি গ্রাডিয়েন্ট দিয়ে। আমাদের সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে। গ্রাডিয়েন্ট শুরু করার আগে আমি যে কথাগুলো গত ক্লাসে বলেছি আরেকবার রিপিট করি। এইখানে 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে। কার্তেসিয়ান হলে এক্স ওয়াই জেড, সিলিন্ড্রিক্যাল হলে স্মল আর ফাই জেড, আর স্ফেরিক্যাল, এটা হলো স্ফেরিক্যাল, এটা সিলিন্ড্রিক্যাল। স্ফেরিক্যাল হলে ক্যাপিটাল আর থিটা ফাই। এখন যখন কোনো ফর্মুলা লেখা হয়েছে, কোনো সূত্র যখন লেখা হয়েছে, সূত্রে তো আর 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আলাদা আলাদা করে সূত্র না দিয়ে এই তিনটাকে একসাথে লিখে দেওয়া হয়েছে, u1 u2 u3। এটার মিনিং হলো আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা কাজ করব, যে কোঅর্ডিনেট সিস্টেমে আমরা থাকব, আমরা সেইটাকে বসিয়ে নিব। u1 মানে হচ্ছে, যদি আমি স্ফেরিক্যাল করি তাহলে ক্যাপিটাল আর,
u2 মানে যদি আমি স্ফেরিক্যাল নিয়ে কথা বলছি, আমি যদি স্ফেরিক্যাল করি তাহলে u2 হবে থিটা আর u3 হবে ফাই। এভাবে সবার জন্য হয়ে যাবে এই কাজটা। তারপর কি হলো, চলতে চলতে এরপরে h1 h2 h3 এই তিনটা গত ক্লাসে বলেছি এইগুলো। h1 h2 h3 যদি কার্টেসিয়ান হয় 1 1 1, তার মানে কার্টেসিয়ানের জন্য এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ 1 1 1 তো এটা যদি নাও করো h1 h2 h3 এর কাজ নাও করো কোনো প্রবলেম নেই, কারণ এগুলো অটোমেটিক 1 1 1, তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে 1 স্মলার 1, h2 টা কাজে লাগবে। h1 h3 এই দুইটা তো 1 হওয়ার কারণে অতটা ইউজ হবে না, কাজে লাগবে না, 1টা না লিখলেও সমস্যা নাই, বা দেখা যায় কোথাও গুণ আছে কোথাও ভাগ আছে, 1 দিয়ে গুণ করলেও যা ভাগ করলেও তাই, তো আরটা কাজে লাগবে, মানে h2 টা কাজে লাগবে যদি সিলিন্ড্রিক্যাল হয়। আর স্ফেরিক্যাল হলে থাকবে প্রথমে 1, তারপরে ক্যাপিটাল আর, এরপরে আর সাইন থিটা। এই তিনটা জিনিস, মানে তিন ধরনের কোঅর্ডিনেট সিস্টেমের এইচ গুলো আর ইউ গুলো জানা থাকতে হবে, কারণ সূত্রগুলো এইচ আর ইউ দিয়ে করা। এখন তোমার যে কোঅর্ডিনেট সিস্টেম সেইগুলো বসিয়ে নিতে হবে। শুরু করি, আজকের টপিক শুরু হচ্ছে এখান থেকে, গ্রাডিয়েন্ট। আমাদের প্রথম টপিক হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্টের জন্য চিন্তা করো, প্রথমে টি, টিটা হলো একটা স্কেলার। স্কেলার আর ভেক্টরের পার্থক্য নিশ্চয়ই জানো, যেখানে ডিরেকশন দেওয়া আছে সেটা হলো ভেক্টর, ডিরেকশন যেটাতে দেওয়া আছে সেটা হলো ভেক্টর, মানে সঙ্গে ক্যাপ থাকবে, সঙ্গে ক্যাপ থাকবে। আমরা এখন আর আই ক্যাপ জে ক্যাপ ইউজ করব না, যে যে কোঅর্ডিনেট সিস্টেম যদি স্ফেরিক্যাল হয় ক্যাপিটাল আর এর ক্যাপ, থিটার ক্যাপ, ফাই এর ক্যাপ এরকম করে থাকবে। তো সঙ্গে যদি এগুলো থাকে তাহলে বুঝবে ভেক্টর, আর যদি সিম্পল ফাংশন হয় কোনো ডিরেকশন ছাড়া তাহলে সেটা হবে স্কেলার। তো এইখানে টিটা হলো স্কেলার, টি হলো একটা স্কেলার ফাংশন বলা আছে, টিটা স্কেলার। ফর এক্সাম্পল আমি টি এর এক্সাম্পল দিই, মনে করি x² + y, এই যে স্কেলার, এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, এটা একটা স্কেলার ফাংশন। অথবা মনে করো ক্যাপিটাল আর সাইন থিটা, এই যে এটা হতে পারে, এটা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হয় তাহলে এরকম হতে পারে। এইভাবে টি দেওয়া থাকবে। আর ডেল, যেটা ডেলটা হলো ভেক্টর, এইখানে ভেক্টর গুলো বোল্ড করে লেখা আছে, এখানে যত ভেক্টর আছে সবগুলো বোল্ড করে লেখা আছে। টাইপিং করার সময় বোল্ড করে লেখা ভালো, কিন্তু তুমি যখন হাতে লিখবে তখন অবশ্যই মাথায় এই দাগটা দেবে, কারণ তোমার বোল্ড করতে গেলে বেশি টাইম নষ্ট হবে। মাথায় এই দাগ দেওয়া মানে হচ্ছে ভেক্টর, এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনটা ভেক্টর কোনটা স্কেলার এই পার্থক্য যদি তুমি বোঝো সেটা হওয়াটা জরুরি। তো এটা হলো ভেক্টর। ভেক্টর ডেলটা কি আমি আগে বলি, ডেলটা কি, ডেল হচ্ছে প্রথমে u1 এর ক্যাপ নিচে h1 আর ডেল বাই ডেল u1 প্লাস u2 এর ক্যাপ নিচে h2 ডেল বাই ডেল u2 প্লাস u3 এর ক্যাপ নিচে h3 ডেল বাই ডেল u3। এটার নাম হচ্ছে গ্রাড, যেটা ডেল, যেটা আমরা গ্রাড করতে গেলে ডেলটা করি, ডেলটা টি এর উপরে ডেল করি। খেয়াল করে দেখো, মনে রাখা খুবই সিম্পল, খুবই সিম্পল, জাস্ট টেকনিকটা হলো তিনটা ভেরিয়েবল, যেটা আমি যে কোঅর্ডিনেট সিস্টেমে আসছি সেই তিনটা ভেরিয়েবল, যদি এক্স ওয়াই জেড হয় তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ সঙ্গে এক্স ক্যাপ, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ সঙ্গে ওয়াই ক্যাপ, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ সঙ্গে জেড ক্যাপ। অথবা যদি কার্টেসিয়ান হয়, যদি সিলিন্ড্রিক্যাল হয় তাহলে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ u1 মানে তখন আর, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ সাথে আর এর ক্যাপ, তারপরে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ সাথে ফাই এর ক্যাপ, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ সাথে জেড এর ক্যাপ, আর নিচে h1 h2 h3। তো সিলিন্ড্রিক্যাল হলে h1 h3 লাগবে না, 1, আর h2 এর জায়গায় 8টা থাকবে। এইভাবে আমরা গ্রাডিয়েন্ট করছি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই গ্রাডিয়েন্টের, ওইখানের এক্সাম্পল দেখার আগে দেখো, মনে করো টি ইকুয়াল এটাই দেওয়া আছে x² + y z, আর একটু বাড়িয়ে দিলাম, এটা মনে করো টি দেওয়া আছে। তাহলে আমি যদি কার্টেসিয়ান করি, x ক্যাপের সাথে থাকবে ডেল বাই ডেল x, ওইটার ডেরিভেটিভ ওই x² + y + yz। এইবার y ক্যাপ সঙ্গে y এর সাপেক্ষে ডেরিভেটিভ x² + y + yz প্লাস z ক্যাপ ডেল বাই ডেল z, ভিতরে ওই একই জিনিস, ওই সেম জিনিস। এখন বলো h1 h2 h3 তো 1, সেটা আমি লিখি নাই, নিচে 1 নিচে 1, ক্যাপের নিচে 1 দিয়ে ভাগ মানে একই থাকছে। তো আমি যদি এটাকে বের করি তাহলে এখান থেকে আসবে 2x সঙ্গে x ক্যাপ
এখান থেকে ওয়াই এর সাপেক্ষে তাহলে 1 এর সঙ্গে হচ্ছে ওয়াই ক্যাপ, আর এখানে হচ্ছে জেড এর সাপেক্ষে, এখানে জেড এর সাপেক্ষে করলে ওয়াই থাকবে, তাহলে ওয়াই সঙ্গে জেড ক্যাপ অ্যান্সার। বলো সহজ কিনা, ইজি কিনা, গ্রেডিয়েন্ট ইজি কিনা? জাস্ট তোমাকে শুধু ডিফারেন্সিয়েশনটা জানতে হবে। ডিফারেন্সিয়েশন গুলো এখানে সব সহজ সহজ ডিফারেন্সিয়েশন থাকবে। তারপরেও যাদের ডিফারেন্সিয়েশন অসুবিধা তাদের আমি দেখাবো কিভাবে ম্যাটল্যাব দিয়ে ম্যাথমেটিকা দিয়ে করা যায়, সেটাও দেখিয়ে দিব যাতে করে না আটকে যায় কোথাও। এই হলো টেকনিক, খুবই সিম্পল টেকনিক, জাস্ট ডেরিভেটিভ সঙ্গে ক্যাপ। আমি যদি স্পেরিক্যাল করি, স্পেরিক্যালটা দেখাই। মনে করো টি ইকুয়াল দেওয়া আছে স্পেরিক্যালের জন্য আর স্কয়ার সাইন ফাই, এটা দিলাম আর স্কয়ার সাইন ফাই, আমি এটাকে করতে চাই। তাহলে প্রথমে আর ক্যাপ থাকবে ডেল বাই ডেল আর, প্রথমে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটা হলো আর স্কয়ার সাইন ফাই প্লাস, এইবার থিটা ক্যাপ থাকবে নিচে h2, এটা হলো h2, ডেরিভেটিভ হচ্ছে এইবার থিটার সাপেক্ষে আর স্কয়ার সাইন ফাই। এইবার হচ্ছে ফাই ক্যাপ থাকবে, এবার হলো h3 নিচে ক্যাপিটাল আর সাইন থিটা, এটা হলো h3, আর ডেরিভেটিভ হচ্ছে ফাই এর সাপেক্ষে ওইটা। রেজাল্ট বের করো, প্রথমে আর ক্যাপ আছে, এটা আগে পরে লিখলেও সমস্যা নাই। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে আর স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2r sin ফাই প্লাস, এটা কিন্তু 0 হয়ে যাবে কারণ এইখানে আর স্কয়ার sin ফাই আছে, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, সেটা তো ভেরিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট। পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম হলো আমি যার সাপেক্ষে করছি বাকিগুলো কনস্ট্যান্ট, তো এটা হয়ে যাবে 0। এটা তুমি না লিখলেও পারতে অঙ্ক লেখার সময় যে আমার তো এখানে থিটা নাই, এটা তো আলটিমেটলি 0ই হবে, ওটা না লিখলেও হতো। আর পরেরটাতে থাকবে ফাই ক্যাপের নিচে আর স্কয়ার সাইন থিটা, আর এখানে ডেরিভেটিভ করো ফাই এর সাপেক্ষে, তাহলে এটা হলো আর স্কয়ার cos ফাই, এর অ্যান্সার। বলো সহজ কিনা, সহজ কিনা বলো। ইয়েস স্যার। ফর্মুলাটা দুই একটা প্র্যাকটিস করলে আর ডিফারেন্সিয়েশনটা যদি জানো তাহলে অবশ্যই করা যাবে। আমি ডিফারেন্সিয়েশনটাও দেখিয়ে দিই। ডিফারেন্সিয়েশনটাও যদি যদি আটকে যাও, আমি পরামর্শ দিচ্ছি নিজে হাতে করার জন্য, কারণ ডিফারেন্সিয়েশন গুলো সব সহজ সহজ ডিফারেন্সিয়েশন, তুমি যদি এইভাবে করতে যাও সময় নষ্ট হবে। যেমন আর স্কয়ারের ডেরিভেটিভ 2r, এটা করার জন্য তো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার এগুলো দরকার নেই, বরং করতে গেলে টাইম নষ্ট হবে। প্রথমত চেষ্টা করো ডিফারেন্সিয়েশন গুলো একবার রিভাইজ করে নিতে যদি না জানো। তারপরেও যদি প্রবলেম হয়, ডিফারেন্সিয়েশন কোথায় আছে, এই যে ডিফারেন্সিয়েশন, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ। মনে করো আমি আর এর সাপেক্ষে করছি ওই আর স্কয়ার সাইন ফাই, ওটাকেই করছি আমি আর স্কয়ারের সাথে কি আছে, সাইন ফাই আছে। সাইন ফাইটা কিভাবে লেখা যায় সেটা দেখো। প্রথমে ইএসসি, এটা হলো ইএসসি, বাম দিকের উপরের বাটন ইএসসি, ফাই লিখে দিলাম। তুমি চাইলে এটাকে এক্স দিয়েও করতে পারো, এক্স দিয়ে করে পরে বুঝে নেবে, এক্স এর বদলে ফাই বসিয়ে নেবে, পরে আবার ইএসসি চলে আসলো ফাই, এটাকে আমি ডেরিভেটিভ করছি, এই যে 2r sin ফাই। খুবই সহজ, এটাকে চাইলে ব্র্যাকেটও রাখতে পারো। এইভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ চাইলে এখান থেকে হেল্প নিতে পারি যদি দরকার পড়ে। মনে হয় না দরকার আছে, ছোট ছোট ডেরিভেটিভ মনে হয় না দরকার আছে, তো আটকে যাওয়ার কোনো অপশনই নাই। আমি দেখিয়েছি কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয় স্কেলার ফাংশনকে, আর কোথায় এইচ থাকে, সিস্টেম কি, কার সাপেক্ষে ডেরিভেটিভ সঙ্গে ক্যাপ। বলো গ্রেডিয়েন্ট বুঝেছো কিনা, ক্লিয়ার হলো কিনা? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা এক্সারসাইজ থেকে একটু প্র্যাকটিস করব। এক্সারসাইজ দেখে কি দেওয়া আছে, এক্সারসাইজ থেকে আমি একটু প্র্যাকটিস করি। আর শোনো, এখানে কিন্তু এক্সাম্পল এখানে তো দেওয়াই আছে, পাওয়ার পয়েন্ট স্লাইডে তো দেওয়া আছেই, এখানে কিন্তু প্রচুর এক্সাম্পল করা আছে। প্রত্যেক নিয়মের মিনিমাম একটা দুইটা এক্সাম্পল তো করা আছেই, মিনিমাম একটা এক্সাম্পল প্রত্যেকটা নিয়মের। সব অঙ্ক করা লাগবে না, সিলেবাস কিছু বাদ থাকবে, কিন্তু এখানে অনেক এক্সাম্পল করা আছে। আর এই কারণে আমি এক্সাম্পল গুলো প্র্যাকটিস না করে, যেহেতু করাই আছে দেখলে বুঝতে পারবে, কিন্তু প্রথমেই দেখবে না, প্রথমে নিজে করবে, করে রেজাল্ট চেক করবে যে তুমি যেটা করেছো আর এখানে যেটা আছে সেটা মিলেছে কিনা, এইভাবে প্র্যাকটিস করবে। আর আমি এখান থেকে করে দিচ্ছি এক্সারসাইজ থেকে, মানে যেগুলো করা নাই সেগুলো করে দিচ্ছি। এখন এক্সারসাইজ থেকে বলো আমাকে যে কোনো একটা দেখাবো, কোনটা? এই হলো এক্সারসাইজ, বলো কোনটা দেখাবো? এই পর্যন্ত নাম্বার 1 গ্রেডিয়েন্ট হচ্ছে নাম্বার 1, এটা এই তিনটা থেকে কোনটা দেখাবো? একটা বলো যে কোন একটা। স্যার সি নাম্বারটা স্যার। সি নাম্বার। সি নাম্বারটা।
ওকে, সি নাম্বার এখানেই করা যাবে, এটা তো স্ফেরিক্যাল। তো প্রথমে আর ক্যাপ এখানেই করে দিই, ছোট্ট তো। প্রথমে আর ক্যাপ আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আসবে এখানে হলো আর স্কোয়ার কস ফাই, না পরের পেজে নিয়ে যাই, জায়গাটা ক্লিয়ার হলে ভালো হয়, পরের পেজে যাই। এটা একটু লিখে রাখো, অঙ্কটা একটু লিখে রাখো, পয়েন্ট সহ অঙ্কটা একটু লিখে রাখো, এটা একটু লিখো যাতে করে আমি পরের পেজে গিয়ে বলতে পারি। আচ্ছা সমস্যা নাই, আমি দেখেই নিতে পারবো এখান থেকে। প্রথমে হলো টি ইকুয়াল আর স্কোয়ার কস ফাই সাইন থিটা, টি ইকুয়াল আর স্কোয়ার কস ফাই সাইন থিটা, আর পয়েন্ট দেওয়া আছে হলো 2π/4 2π/3, 2π/4 2π/3। ঠিক আছে, শুরু করি। প্রথম হলো আর ক্যাপ, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর স্কোয়ার কস ফাই সাইন থিটা প্লাস থিটা তো আছে, থিটা ক্যাপ নিচে আর, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ ওই একইভাবে আর স্কোয়ার কস ফাই সাইন থিটা প্লাস, এবার ফাই আছে নিচে হলো h3 আর সাইন আর স্কোয়ার সাইন থিটা। এটা হলো ডেরিভেটিভ হচ্ছে ফাই এর সাপেক্ষে আর স্কোয়ার কস ফাই সাইন থিটা। করো ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে এটা আর ক্যাপ থাকছে, আর এর সাপেক্ষে করলে এটা হবে 2r cos ফাই সাইন থিটা প্লাস থিটার নিচে আর আছে, এবার থিটার সাপেক্ষে করলে সাইন থিটা করলে cos থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার cos ফাই cos থিটা, ওই সাইন থিটাই করছি, সাইন থিটাকে ডেরিভেটিভ করেছে, বাকি দুইটা কনস্ট্যান্ট, আর স্কোয়ার cos ফাই কনস্ট্যান্ট। এখানে চাইলে একটা আর কেটেও দিতে পারো, এটা একটা আর কেটে দিতে পারো, কেটে শুধু আর হয়ে গেল। আর প্লাস না, এবার হচ্ছে cos ফাই এর ডেরিভেটিভ হবে, তো cos ফাই এর ডেরিভেটিভ এইখানে যদি আমি cos ফাই এর ডেরিভেটিভ করি তাহলে এটা আর স্কোয়ার থাকবে, cos ফাই এর ডেরিভেটিভ করলে মাইনাসটা আমি আগে থেকেই বের করে নিলাম, এখানে হয়ে যাবে সাইন ফাই সাইন থিটা, আর নিচে আছে হলো উপরে আছে ফাই এর ক্যাপ আর নিচে আছে আর স্কোয়ার সাইন থিটা, ওই h3টা, আর স্কোয়ার সাইন থিটাটা নিচে আছে, আর স্কোয়ার সাইন থিটা h3, আর উপরে সিম্পল ফাই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি। এই হলো আমার রেজাল্ট। আমি চাইলে সাইন থিটার সাথে সাইন থিটা কেটেও দিতে পারি, এই আর স্কোয়ার সাথে আর স্কোয়ার কেটেও দিতে পারি, শুধু থাকছে ফাই এর সাথে সাইন ফাই এইখানে। এখন একটা পয়েন্ট দেওয়া আছে, আমাদেরকে এই পয়েন্টটা এইখানে বসাতে হবে, তো আর এর জায়গায় 2 বসাও। প্রথমে যদি আমি পয়েন্ট বসাই, লিখো অ্যাট পয়েন্ট দিয়ে দাও, আর এর জায়গায় 2 বসিয়েছি, তাহলে এটা হচ্ছে 4। ক্যালকুলেটর নাও যদি ক্যালকুলেশন করা লাগে। প্রথমে আর এর জায়গায় 2 বসিয়েছি, এটা হলো 4 মাল্টিপ্লাই π/4 cos ফাই হচ্ছে 2π/3, বলো তো cos 2π/3 কত? ক্যালকুলেটর রেডিয়ান মোডে থাকবে, রেডিয়ান মোডে cos 2π/3 কত? দ্রুত করো, দ্রুত বলো। স্যার cos 2π cos 2π/3 মাইনাস হাফ, মাইনাস হাফ, আর তার সাথে থাকছে আরেকটা হলো সাইন থিটা, মানে সাইন π/4, তো এটা 1/√2, এটা হলো 1/√2। ওকে, এর সাথে আছে আর ক্যাপ, আমি ভ্যালু গুলো বসাচ্ছি, পরে আর এর জায়গায় 2 বসছে, 2 cos ফাই মানে হচ্ছে cos ফাই তো আগেও করেছি, cos ফাই হচ্ছে মাইনাস হাফ গুণ মাইনাস হাফ, আর cos থিটা মানে হচ্ছে 1/√2, এটার সাথে আছে থিটা ক্যাপ মাইনাস, এবার হচ্ছে এখানে করি ফাই ক্যাপ আছে সঙ্গে সাইন ফাই, বলো সাইন 2π/3 কত? সাইন 2π/3 স্যার √3/2, √3/2। ওকে, √3/2 এর সাথে ফাই ক্যাপ এর आंसर, বলো বুঝতে পারলে কিনা? খুবই সিম্পল, আর এর সাপেক্ষে থিটার সাপেক্ষে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ, সঙ্গে ওই যে ক্যাপ আর এইচ আছে, এরপরে
পয়েন্ট দেওয়া থাকলে আর এর বদলে 2, ফাই এর বদলে 2π/3, সেটার বদলে π/4 এগুলো বসাতে হবে যদি পয়েন্ট দেওয়া থাকে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত গেল, আমাদের গ্রেডিয়েন্ট পর্যন্ত হয়ে গেছে। এইবার আমরা করব ছোট্ট একটা লাইন এক্সটেন্ড করবে ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভটা দেখবো নাম্বার 2। ডিরেকশনাল ডেরিভেটিভটাতে দেখো কি করতে হয়, জাস্ট একটা লাইন বাড়বে। এই পর্যন্ত যা করলাম এইটুকু থাকবে, সাথে একটা লাইন বেড়ে যাবে। তো আমি ডিরেকশনাল ডেরিভেটিভ সম্পর্কে বলি। আমি এবার সিলিন্ড্রিক্যাল করি, এটা করি, সিলিন্ড্রিক্যালটা করি, কারণ আগের বার স্ফেরিক্যাল 2 বার করেছি, কার্টেসিয়ানও দেখিয়েছি, এবার সিলিন্ড্রিক্যালটা করি, এটা করি, এটা করি। এবার r³ cos phi আর এখানে 2π/4 1, আমি এটা নিয়ে কাজ করি। t ছিল হলো স্কেলার ফাংশন, t ছিল r³ cos phi আর পয়েন্ট হলো 2π/4 1, পয়েন্ট হলো 2π/4 1। তো প্রথমে গ্রেডিয়েন্ট করে নি, গ্রেডিয়েন্টের নিয়ম তোমরা জানো, যেহেতু এটা না ভুল লিখেছি, বলো কি ভুল লিখেছি, এখানে ভুল লিখেছি কি? দ্রুত বলো, সময় নষ্ট করো না, ভুল কি লিখেছি? স্যার r³ cos থিটা। হ্যাঁ বলো কোথায় ভুল লিখেছি। এটা এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের জন্য করছি আমি, এটা কোন কোঅর্ডিনেট, নাম্বার বি কোন কোঅর্ডিনেট সিস্টেম, এটা কি, এটা কি? আমরা তো না তো, এক এক পি করতেছি স্যার। না নাম্বার 2 এর বি করছি। তারপরে তোমরা বুঝতে পারছো না, তোমরা পড়াশোনায় তোমাদের মনোযোগ নাই, কোন রকম তাকিয়ে আসো বোর্ডের দিকে, 2-1 জন, বাকিরা হয়তো ঘুমিয়ে গেছো, গেম খেলছো, এটা করি। বলো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম? So spherical. তাহলে আর আমি পড়াচ্ছি কেন, তোমরা নিজেদের মতো পড়ে নিও, আমি ক্লাস থেকে চলে যাই। এখনো পর্যন্ত স্ফেরিক্যাল কোনটা কার্টেসিয়ান কোনটা সেটার পার্থক্যই বোঝো নাই, তাহলে আর কি করবো, এতদিন ধরে কি দেখালাম? কার্টেসিয়ানস। একজন বলছে স্ফেরিক্যাল, একজন বলছে কার্টেসিয়ান। এটা স্ফেরিক্যাল স্যার। স্যার এটা স্যার সিলিন্ড্রিক্যাল স্যার, আপনি প্রথমে বলছিলেন। সি নাম্বারটা একটু আগে যেটার সাথে করেছি ওইটার মতো। তারপরে তোমরা এখনো পর্যন্ত স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যালের পার্থক্যই বোঝো নাই, যে কোনটা হলে স্ফেরিক্যাল হয়, কোনটা হলে সিলিন্ড্রিক্যাল হয়, কোনটা হলে কার্টেসিয়ান হয়, সেই পার্থক্য এখনো পর্যন্ত আসে নাই। তাহলে আমি কি শিখাচ্ছি, কাদের শিখাচ্ছি, কেন শিখাচ্ছি, কোনো মানে হয়, শুধু শুধু কষ্ট করে যাচ্ছে। এটা কোঅর্ডিনেট সিস্টেমে ছিল। এটা কোন স্ফেরিক্যাল স্যার। স্ফেরিক্যাল কেন, এটা কিভাবে বুঝলে এটা স্ফেরিক্যাল? এটা স্ফেরিক্যাল বুঝছো কিভাবে? স্যার এখানে আটটা বড় হাতের, এই জন্য স্যার আটটা বড় এই জন্য। তাহলে এটা বলো বি নাম্বার কি? বি নম্বরটা স্যার সিলিন্ড্রিক্যাল। কার্টেসিয়ান হলো XYZ, কার্টেসিয়ান। স্ফেরিক্যাল হচ্ছে ক্যাপিটাল আর থিটা ফাই, আর সিলিন্ড্রিক্যালে কি? it's a small স্মলার তারপর ফাই থিটা। phi Phi theta. দেখো, ভুল একটা বলতেই হবে। Z. এখন বলো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম, এটা এটা এখানে কি দেওয়া আছে? Cylindrical. Small. সিলিন্ড্রিক্যালে দেওয়া আছে, তাহলে আমি এখানে ভুল করে, এটা তো এটা তো সিলিন্ড্রিক্যালের জন্য করছে, এটা স্মলার হবে, প্রশ্ন দেওয়া ছিল স্মলার। তো r³ cos phi, এখন এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট করতে চাই, প্রথমে r এর ক্যাপ, যদি পার্থক্যই না বোঝো তাহলে কার মাথায় ক্যাপ দেবে, যদি ক্যাপটা দেবে কার মাথায়, যদি পার্থক্য না বোঝো কোনটা কি, এটা
সিলিন্ড্রিক্যাল করছি, এখানে 1 ডেল বাই ডেল আর ডেরিভেটিভ করবে কার সাপেক্ষে, যদি না বোঝো কোনটার জন্য কে। এইবার ফাই ক্যাপ নিচে হলো h2 ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর কিউব প্লাস 5 আর জেড এর সাপেক্ষে লাগবেই না, কারণ এখানে তো জেড নাই, ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, আমি একবার 0 লিখে দিলাম, কারণ এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0ই হবে, তো এটা লিখেই নাই। ঠিক আছে, তাহলে এটা আসছে হচ্ছে আর এর ক্যাপ, আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে 3r² প্লাস 5 আর এখানে হচ্ছে ফাই ক্যাপ নিচে আর আছে, এবার ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এখানে আর কিউব তো কনস্ট্যান্ট, আর ফাই এর সাপেক্ষে করলে এটা মাইনাস সাইন ফাই, তাহলে শেষ পর্যন্ত আসলো আর 3r² cos 5 আর এখান থেকে একটা আর কাটবে, মাইনাস করে দিয়ে এটা মাইনাস করে দিয়ে এটা মাইনাস, ওই মাইনাসটা, তাহলে এটা হচ্ছে ফাই ক্যাপ r² sin 5। বলো পয়েন্ট বসাও, অ্যাট পয়েন্ট বসালে কি আসবে, প্রথমে আর এর ভ্যালু কত 2 যদি এখানে বসাও 4 12, এটা হলো 12 cos 5 মানে π/4 1/√2 আর আর এর ক্যাপ, এটা আগে পরে লিখলে কোনো প্রবলেম নাই। এবার r² মানে হচ্ছে 4 sin 5 মানে 1/√2 আর এটা হলো ফাই এর ক্যাপ, তাহলে শেষ পর্যন্ত আসলো এটা হলো 6√2 আর ক্যাপ মাইনাস এখান থেকে আসলো ভাগ করলে 2√2 ফাই ক্যাপ। এই পর্যন্ত তো আমি দেখিয়েছি যদি গ্রেডিয়েন্ট করতে হয় কি করে পয়েন্ট বসাতে হয়, বলো ক্লিয়ার কি হয়েছে কিনা। ইয়েস স্যার। কোন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম এগুলোই বুঝো নাই, এগুলো যদি না বুঝে থাকো তাহলে তো আমি কি বলবো তোমাদের। স্মল আর ফাই জেড সিলিন্ড্রিক্যাল, এবং এটা না বুঝতে পারলে ডেরিভেটিভ কার সাপেক্ষে, স্মল আর এর সাপেক্ষে, ফাই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, যদি স্ফেরিক্যাল হয় ক্যাপিটাল আর এর সাপেক্ষে হতো, এটা আগে করেছি, ক্যাপিটাল আর এর সাপেক্ষে, থিটার সাপেক্ষে, ফাই এর সাপেক্ষে, দেখো কোনটা আর থিটা ফাই, এর আবার অর্ডারও আছে, চাইলে তুমি উল্টো পাল্টা করতে পারবে না, প্রথমে ক্যাপিটাল আর তারপরে থিটা তারপরে ফাই, বিশেষ করে কোঅর্ডিনেট লেখার সময় মাঝখানে যেটা আছে এটা থিটা, π/4 তো থিটা, এই পার্থক্যগুলো ধরতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ইয়েস স্যার। এইবার শোনো ডিরেকশনাল ডেরিভেটিভ, একটা লাইন বাড়বে, ডিরেকশনাল ডেরিভেটিভে জাস্ট একটা লাইন বাড়বে, ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলবে প্রশ্নে। ডিরেকশনাল ডেরিভেটিভ আমি তো পরীক্ষায় ডিরেকশনাল ডেরিভেটিভটাই দিব, কারণ একটা লাইন জাস্ট বেড়ে গেলে ডিরেকশনাল ডেরিভেটিভ হয়ে যায়, তো ডিরেকশনাল ডেরিভেটিভ করতে গেলে তো এগুলো করতেই হবে, এই জন্য ডিরেকশনাল ডেরিভেটিভটাই পরীক্ষায় থাকবে এখানে, মানে ডিরেকশনাল ডেরিভেটিভ করতে গেলে গ্রেডিয়েন্ট বের করতেই হয়, তো আমরা পরীক্ষায় ডিরেকশনাল ডেরিভেটিভ রাখবো। ডিরেকশনাল ডেরিভেটিভের কাজ হলো জাস্ট একটা লাইন, এইখানে যে ভেক্টরটা দেওয়া আছে 6√2 আর ক্যাপ মাইনাস 2√2 ফাই ক্যাপ, এই ভেক্টরের সাথে ডট গুণ হবে আমার যে ডিরেকশন দেওয়া আছে, জাস্ট একটা লাইন বেশি, সেটা হলো যে ভেক্টরটা আমি বের করলাম 6√2 আর ক্যাপ মাইনাস, এই ভেক্টরটার সাথে ডট গুণ হবে আমার একটা ডিরেকশন দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে ডিরেকশন, এইটার ইউনিট ভেক্টর ডট গুণ হবে, এই যে ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরের ইউনিট ভেক্টরটা ওইটার সাথে ডট গুণ হবে, তো ইউনিট ভেক্টর করে নাও, ডট গুণ করো, উপরে হচ্ছে আর ক্যাপ আর নিচে ইউনিট ভেক্টর যদি করো ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে, তো ম্যাগনিটিউড তো এখানে অবশ্য 1ই হয়, কারণ এটা হলো 1² বাকি কম্পোনেন্ট তো 0² প্লাস 0², এইভাবে চিন্তা করলে শুধু আর দেওয়া আছে, তো শুধু আর দেওয়া থাকলে এটা 1ই হবে, এটা হলো ম্যাগনিটিউড বের করেছি সেটাতে ভাগ করে দিয়েছি রুট ওভার ওই কম্পোনেন্ট গুলো স্কয়ার করে, তো তাহলে এটা যদি আমি ডট গুণ করি এটা 1 হচ্ছে, ডট গুণ করলে আর আর ডট করলে ফাইনাল রেজাল্ট হলো 6√2, যেহেতু ডট গুণ আর এর সাথে আর ডট গুণ করলে 1 বাকিটা 0, এই হলো আমার ফাইনাল অ্যানসার ডিরেকশনাল ডেরিভেটিভ। লাস্ট লাইনে জাস্ট এটার সাথে ইউনিট ভেক্টর দিয়ে ডট গুণ, যে ডিরেকশন দেওয়া আছে। ক্লিয়ার ডিরেকশনাল ডেরিভেটিভ? ইয়েস স্যার। বলো বাকিরাও বলো বুঝতে পেরেছো কিনা, ডিরেকশনাল ডেরিভেটিভটা বুঝতে পেরেছো? পরীক্ষায় থাকবে মিনিমাম 4-5 মার্ক তো থাকবে, 5 মার্ক তো মিনিমাম থাকবে পরীক্ষায় ডিরেকশনাল ডেরিভেটিভ থেকে। জি স্যার বুঝতে পারছি। আরেকটা করে দিই, এবার করব হচ্ছে এইখান থেকে দিয়ে, এখানে দেখে ডিরেকশনাল ডেরিভেটিভের কি
এক্সাম্পল তো করা আছে, প্রচুর এক্সাম্পল করা আছে। এখানে দেখো সব অঙ্কের কিন্তু অনেক এক্সাম্পল করা আছে, প্রত্যেকটা নিয়মের এক্সাম্পলে দেখো এগুলো আমি করে দিয়েছি, নিজে হাতে টাইপ করে দিয়েছি। এইগুলো সব আমার টাইপ করা। আচ্ছা, এই শীটের একটা ঘাটতিও আছে। এই শীটের একটা ঘাটতি হলো ডিফারেন্সিয়েশন। তো তুমি অলরেডি জানো, ডিফারেন্সিয়েশন অলরেডি জানো, ম্যাথ 1-এ দেখানো হয়েছে, ম্যাথ 2-তেও কাজে লাগে ডিফারেন্সিয়েশন। এই কারণে আমি ডিফারেন্সিয়েশন করার স্টেপ গুলো, মানে ডিফারেন্সিয়েশন করতে গেলে তো অনেক সময় স্টেপ নিতে হয়, প্রথমে আর স্কয়ার করছি, তারপর সেটা স্টেপ ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েশন করতে হয় না। তো এইখানে একটা ঘাটতি হলো, ডিফারেন্সিয়েশন গুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাইনি। কারণ ডিফারেন্সিয়েশন যেহেতু তুমি অলরেডি জানো, আর ওইগুলো যদি টাইপ করতে হয়, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে টাইপ করতে হয়, তাহলে এই শীট আরো ডাবল বা তার সাথে বড় হয়ে যেত ডিফারেন্সিয়েশন গুলো যদি স্টেপ দেখাতাম। তো এই শীটের একটা ঘাটতি হলো, আমি অঙ্ক করে দিয়েছি সব, কিন্তু ডিফারেন্সিয়েশন গুলো কোনো স্টেপ না নিয়ে একবারে রেজাল্ট লিখে দিয়েছে। যেমন এইখানে যেমন এক্সাম্পল বলি, যেমন এই যে আমি r³ cos 5 একবারে করে দিয়েছি 3r² cos 5। এখন যদি ভিতরে একটু জটিল হতো তাহলে সেখানে স্টেপ লাগতো মাঝখানে, কিন্তু আমি ডাইরেক্ট করেছি। এটা একটা ঘাটতি। আরেকটা ঘাটতি হলো এইখানে যে অঙ্কগুলো করা হয়েছে এগুলো সব বইয়ের প্রবলেম, বইয়ের থেকে নেওয়া তো প্রবলেম। বইয়ের প্রবলেম নেওয়ার কারণে প্রবলেম কিছু কিছু ফাংশন আছে একটু কঠিন, একটু জটিল ফাংশন, কারণ এটা তো স্ট্যান্ডার্ড বুক ইঞ্জিনিয়ারদের জন্য, সমস্ত ইঞ্জিনিয়ারদের জন্য, পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারদের জন্য এই বুকটা স্ট্যান্ডার্ড। তো ওই বইয়ের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে অন্যান্য ইঞ্জিনিয়াররা কোন লেভেলের ফাংশন করে। তোমাদের কাছে যদি মনে হয় না এগুলো তো বেশ কঠিন, তাহলে বুঝবে তুমি তার সাথে অনেক লো লেভেলে আসো, তোমাকে এই লেভেল বাড়াতে হবে। তবে পরীক্ষায় আমি সহজ সহজ ফাংশন দিব, পরীক্ষার সময় সহজ ফাংশন দিব, কিন্তু এখানে যে অঙ্কগুলো করা আছে সেই ফাংশনগুলো কিন্তু বই থেকে নেওয়া। তো একটু দুই একটা জটিল ফাংশন থাকে, কিছু কিছু ফাংশন আছে একটু জটিল দেখতে লাগতে পারে, যদি লাগে প্র্যাকটিস করো। ওইগুলোকে ডিফারেন্সিয়েশন ছাড়া তো আর কাজ নাই, ওইগুলোকেও ডিফারেন্সিয়েশন করতে শেখো। পরীক্ষার সময় সহজ দিব, কঠিন গুলো পারলে তো সহজ গুলো পারবেই। আর তোমার লেভেল বাড়াতে গেলে, অন্যদের লেভেলে নিতে গেলে এই সবগুলোই প্র্যাকটিস করতে হবে। তো সেগুলো আমি এখানে করে দিয়েছি। এখন একটু এক্সারসাইজ দেখি, কোন এক্সারসাইজ করব? ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ একটা অঙ্ক করব। এইখানে ডিরেকশনাল ডেরিভেটিভ কই? এই যে নাম্বার 2। নাম্বার 2-তে হলো ডিরেকশনাল ডেরিভেটিভ। বলো কোন অঙ্কটা করে দিব? ও, এটা তো ওই অঙ্কগুলোই, এইগুলোই তুলে রাখছে। এই পাওয়ার পয়েন্ট তো পরে রেডি করা, এইখান থেকে কপি করে করে নিয়ে গেছে, যেগুলো আমি সেট করে রাখছিলাম সেইগুলোই কপি করে নিয়ে গেছে। তো বলো কোনটা করব? এ বি সি এর ভিতর বি তো করে দিলাম, মাত্র বিটা করে দিয়েছি, এটা করেছি। এ আর সি এর ভিতর আরেকটা করে দিই, কোনটা? নাকি দরকার নাই? যদি বলো যে না সহজই তো, পারি তো, কারণ আমি অলরেডি স্পেরিক্যাল দুইবার কিন্তু দেখিয়েছি, স্পেরিক্যালের দুইটা এক্সাম্পল দেখিয়ে ফেলছি কি করে ই করতে হয়, মানে কিভাবে গ্রেডিয়েন্ট করতে হয়। সি নাম্বার স্যার। 3 নাম্বার। কেউ কি আমাকে মেসেজ দিচ্ছে, ক্লাস জয়েন হতে পারছে না কি? ঠিক আছে, সি নাম্বার করি। মনে রাখো, একটু লিখে নাও, টি ইকুয়াল 1/r cos স্কয়ার থিটা, আর এটা একটু লিখে নাও, একটু লিখে নাও, এই ভ্যালুগুলো একটু লিখে নাও। লেখা শেষ? জি স্যার। ঠিক আছে, তাহলে করি নাম্বার সি। বলো টি ইকুয়াল কি ছিল? স্যার টি ইকুয়াল ছিল স্যার আর 1/, থিটা ফাই। না না, ওটা ওটা লেখা লাগবে না, ওটা হচ্ছে স্যার এটা একটু বলে দিই, টি এর ভিতরে আর থিটা ফাই লেখা হয়েছে, মানে আমাকে একটু স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে এই ফাংশনটা ক্যাপিটাল আর থিটা ফাই এর ফাংশন, মানে এটা হলো স্ফেরিক্যাল, এটা বোঝার জন্য একটু লিখে দিয়ে। এটা হচ্ছে টিটা কার কার ফাংশন সেটা বলো, মেইন ফাংশনটা বলো। 1/r cos স্কয়ার থিটা। 1/r cos স্কয়ার থিটা। আর পয়েন্ট কি ছিল? 1 π/4 π/2। ওকে, আচ্ছা, এটা শুরু করার আগে আমার একটা কোশ্চেন আছে। আমি টি ইকুয়াল দিলাম হচ্ছে দাঁড়াও, আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো ইকুয়াল
cos ফাই। মনে করো আমার টি দেওয়া আছে জাস্ট cos ফাই। বলো তো কোন কোঅর্ডিনেট সিস্টেমের? এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে? আমি যদি এইখান থেকে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে চাই বা গ্রেডিয়েন্ট বের করতে চাই, আমি কিভাবে করব, কোন সূত্রে করব, কোন কোঅর্ডিনেট সিস্টেম এটা? ফাই আছে। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হলো ফাইটা সিলিন্ড্রিক্যালের ভিতর আছে। আমি এটাকে সিলিন্ড্রিক্যালও করতে পারি, আবার ফাই কিন্তু স্ফেরিক্যালও আছে। আর তো কিছু নাই, ফাই ছাড়া কিন্তু কিছু নাই। এখন শুধু ফাই আছে, শুধু ফাই যদি থাকে তাহলে কিন্তু আমি দুটাই ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল ইউজ করতেও পারি, সেম রেজাল্ট আসবে। সিলিন্ড্রিক্যাল করতে পারি, আবার স্ফেরিক্যালও করতে পারি। এই কারণে এই টি এর সাথে আবার এই ভ্যালুগুলো লিখে দেয়। মনে করো এখানে লেখা আছে আর ফাই থিটা, না আর থিটা ফাই, আর থিটা ফাই। তাহলে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে যাবে? এখন এটা তাহলে স্ফেরিক্যাল দিয়ে করবো। আর যদি এরকম করে উল্লেখ করা না থাকে তাহলে এটা দুইটার ভিতরেই পড়বে। এটা কিন্তু দুই দলেই পড়বে, সিলিন্ড্রিক্যালের ভিতরেও পড়বে আবার স্ফেরিক্যালের ভিতরেও পড়বে। ঠিক আছে, শুরু করি এখন। তো প্রথমে করতে চাই, এটা একটু মুছে নিই। প্রথমে করতে চাই গ্রেডিয়েন্ট, তারপরে ডিরেকশনাল ডেরিভেটিভ। পরীক্ষাতে ডিরেকশনাল ডেরিভেটিভের একটা অঙ্ক মাস্ট থাকবেই। প্রথমে করব গ্রেডিয়েন্ট, আর এর ক্যাপ একটু লিখে দিই ডেল টি। এখানে একটু লিখে দিই ডেল টি ইকুয়াল ডেল এর উপর আবার ভেক্টর সাইন ডেল টি। এটা হলো ডেল টি, ডেল এর উপর ভেক্টর সাইন। তো প্রথমে আর ক্যাপ, ডেরিভেটিভ হচ্ছে আর এর সাপেক্ষে 1/r cos স্কয়ার থিটা প্লাস থিটা ক্যাপ নিচে ক্যাপিটাল আর। থিটার সাপেক্ষে ডেরিভেটিভ দাও, খুব সহজ, খুব সিম্পল। আর এর সাপেক্ষে ডেরিভেটিভ সাথে আর ক্যাপ, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ সাথে থিটা ক্যাপ, আর নিচে হলো h1 h2 এগুলো আসবে। তো এটা হলো 1/r cos স্কয়ার থিটা। আর এটা লাগবে না, কারণ এখানে ফাই নাই। ফাই যেহেতু নাই, আমি লিখতে পারি জিরোই হবে, একবারে জিরো লিখে দিলাম, কষ্ট কমে গেল। তাহলে এখানে হচ্ছে আর ক্যাপের সাথে এটা ডেরিভেটিভ করলে -1/r স্কয়ার, সিম্পল ডিফারেন্সিয়েশনের সূত্র, সাথে cos স্কয়ার থিটা। এইখানে থিটা ক্যাপ নিচে ক্যাপিটাল আর। এবার -1/r, -1/r লিখছি কেন, শুধু 1/r। তাহলে এটা হচ্ছে 1/r থাকছে কনস্ট্যান্ট, 1/r টা হলো কনস্ট্যান্ট 1/r। আর cos স্কয়ারের ডেরিভেটিভ করলে 2 cos থিটা, cos থিটাকে আরেকবার ডেরিভেটিভ করলে sin থিটা। যারা ডেরিভেটিভ জানে না তাদের জন্য সিস্টেম বলে দিয়েছি। অনেকেই আছে ডেরিভেটিভ ভয় পেয়ে অঙ্ক করতে পারে না, যে ডেরিভেটিভই তো পারি না, কি করব। তো ডেরিভেটিভ যারা পারে না তাদের টেকনিক এবার দিয়ে দিয়েছি। কোনো রকম কোনো অজুহাত তৈরি করবে না, আমি সবার সঠিক রেজাল্ট দেখতে চাই। এখন আর সাজিয়ে নিই, এটা হয়ে গেল -1/r স্কয়ার cos স্কয়ার থিটা আর ক্যাপ। আর এখানে এই আর মিলে এটাও হয়ে গেল প্লাস, না প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস এই মাইনাসটা। থিটা ক্যাপের নিচেও আর স্কয়ার, এখানেও আর স্কয়ার আসছে একটা। এই থিটা ক্যাপ এগুলো চাইলে শেষেও লিখতে পারো, প্রথমেও লিখতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। আর এখান থেকে আসছে 2 cos থিটা sin থিটা। ঠিক আছে সব ওকে, মনে হয় ঠিক আছে। পয়েন্ট বলো, অ্যাট ওই পয়েন্টটা লিখবে। লিখলে এটা হয়ে গেল হচ্ছে -1/r স্কয়ার মানে 1 cos স্কয়ার থিটা, cos থিটা মানে হচ্ছে 1/√2 তার উপর স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ। এবার মাইনাস একই ভাবে এটা হলো সাথে আর ক্যাপ আছে, আর এখানে হচ্ছে থিটা ক্যাপ আছে, নিচে আর স্কয়ার করলে 1 স্কয়ার, এখানে 2 আছে, এটাও 1/√2 1/√2। তাহলে শেষ পর্যন্ত আসছে হলো -হাফ আর এর ক্যাপ। আর এখানে 1 স্কয়ার, তো এটা 1 স্কয়ার হলে 1ই হয়, এটা √2 মিলে 2 2 কেটে যাবে, তাহলে মাইনাস থিটা ক্যাপ। এই হলো আমার শেষ পর্যন্ত আসছে গ্রেডিয়েন্ট ওই পয়েন্টে। বাকি কাজ ডিরেকশনাল ডেরিভেটিভ করতে গেলে এইটার সাথে -হাফ আর ক্যাপের সাথে ডট গুণ হবে আমার যে ভেক্টরটা দেওয়া আছে। ভেক্টরটা কি দেওয়া আছে, ভেক্টরটা বলো তো কি দেওয়া ছিল, মনে আছে ভেক্টর? ভেক্টর কি দেওয়া ছিল?
লিখো নাই, ভেক্টর লিখো নাই, দেখে আসি। ভেক্টর ছিল এই যেটা আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপ। তো ভেক্টর দেওয়া আছে, এটা সাথে ডট গুণ আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপ। এটাকে ইউনিট ভেক্টর করে নিতে হবে, তাহলে মাইনাস আর মাইনাস থিটা ক্যাপের ইউনিট ভেক্টর করছি, তাহলে এখানে এটার কোফিসিয়েন্টের স্কয়ার মানে 1, এটার কোফিসিয়েন্টের স্কয়ার প্লাস করে এটার কোফিসিয়েন্ট হলো -1 তার স্কয়ার 1, বাকিটা তো নাই। তাহলে আমার শেষ পর্যন্ত রেজাল্ট আসছে। এখান থেকে কি আসে -1/2, একটু নতুন জায়গা নিই, এই লাইনটা একটু নতুন করে করি। প্রথমে হলো ডিরেকশনাল ডেরিভেটিভ -1/2 আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপ, এই হলো আমার গ্রেডিয়েন্ট ভেক্টর, তার সাথে থাকছে আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপের ইউনিট ভেক্টর 1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 0 স্কয়ার এই। তাহলে এটা হয়ে যাচ্ছে -1/2 এর সাথে আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপ, তার সঙ্গে আছে হলো √2, নিচে √2 আর ক্যাপ মাইনাস থিটা ক্যাপ। তাহলে এটা হবে হচ্ছে -1/2 এর সাথে গুণ 1/√2 আর এখানে মাইনাস হচ্ছে প্লাস 1/√2, এই হলো আমার অ্যান্সার। তার মানে এটা হলো √2, এটা না লিখলেও সমস্যা নেই, এটা অ্যান্সার লিখলেও সমস্যা নাই। এটা হলো 1/2√2 আর এখানে প্লাস 1/√2, এই টাইপের আসবে। চেক করা যাক অ্যান্সার যেটা দেওয়া আছে, এখানে অবশ্য অ্যান্সার দেওয়াই আছে 1/√2 মাইনাস 1/2√2, দেখি এখানে অ্যান্সার কি দেওয়া আছে 1/√2 মাইনাস 1/2√2, ঠিক আছে? বলো, কথা বলো। জি স্যার। তাহলে আমি শর্টকাট আরেকবার বলি কি কি করলাম, শর্টকাটটা শোনো আরেকবার। এই অঙ্কের জন্য এই অঙ্কটা করছি, আমার স্কেলার ফাংশন প্রশ্নে দেওয়া আছে, স্কেলার ফাংশন প্রশ্নে দেওয়া আছে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি থিটার সাপেক্ষে, ফাইয়ের সাপেক্ষে, ফাইয়ের সাপেক্ষে লাগে নাই আর ক্যাপিটাল আর, কারণ এটা স্ফেরিক্যাল সিম্পল ডিফারেন্সিয়েশন। আমি বলেছি ডিফারেন্সিয়েশন কঠিন লাগলে দেখতে পারো, টেকনিক বলে দিয়েছি, চাইলে শর্টকাটে করতে পারো ডিফারেন্সিয়েশনটা। অনেকে ডিফারেন্সিয়েশন না পেরে রেজাল্ট খারাপ হয়ে যায়, তো ডিফারেন্সিয়েশনটা শর্টকাট নিতে পারবে। আমি ডিফারেন্সিয়েশন শর্টকাট নিলে কিছু বলবো না, তবে ডিফারেন্সিয়েশন তো আমার শেখা উচিত। ডিফারেন্সিয়েশন করার পর পয়েন্ট বসিয়েছি, পয়েন্ট বসানোর পরে যেটা আসছে তার সাথে যে ডিরেকশন যেটা দেওয়া আছে তার ডট গুণ করে দিয়েছি ইউনিট ভেক্টর করে। ক্লিয়ার? ডিরেকশনাল ডেরিভেটিভ ক্লিয়ার? ছড়া নাই কেন? তোমাদের কি অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে? কারোর কোনো ছড়া নাই? না পারলেও তো বলবে যে পারি না, বুঝি নাই, এসব কথা তো বলো না কেউ। আমি কি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করবো? কথা বলছো না কেউ, বলো, বাকিরা বলো। জি স্যার। এই যে সীমান্ত সাহা বলো, সীমান্ত সাহা বলো। স্যার সীমান্তর মাইকে একটু প্রবলেম স্যার, ও মেসেজ দিছিল একটু আগে। এই যে এরকম একটা তথ্য আমার কাছে আছে, দেখিয়েছি আমি তোমাদের। জি স্যার, দেখছি স্যার। ওকে, তো এরকম ঘটনা কিন্তু আমার সাথে বেশ হয়েছে। বাকিরা দেখেছো নাকি শুধু একজনই দেখেছো? জি স্যার, দেখছি স্যার। জি স্যার। আর আচ্ছা ঠিক আছে, মূল ব্যাপারটা হলো তোমরা নিতে পারছো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আমি বলো এটা ক্যাম্পাসে থাকলে কিন্তু ডিফারেন্সিয়েশন টেবিলগুলো এগুলো তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হতো, সূত্রগুলো মুখস্থ করে রাখতে হতো। সবচেয়ে বড় যন্ত্রণা যেটা ম্যাথ করে, সূত্রগুলো মুখস্থ করে রাখতে হতো, এই যে কোনটার সাথে কি। কিন্তু অনলাইনে আসার কারণে বেশ কিছু সুবিধা পাবে, সেটা হলো সূত্র মুখস্থ করা লাগবে না, শুধু দেখে নিলেই হবে। অঙ্ক কি করে করতে হয়, মানুষের অঙ্ক ভুলে যায়, যেটা কি করে করতে হয় মনে পড়ে না, এরপর কি এটা দেখে নেওয়ার সুযোগ আছে, সমস্ত সুযোগ আছে, কাজে লাগাও, সুযোগগুলো কাজে লাগাও। আরো সুযোগ আছে, এখানেও সুযোগ আছে, সেটাও আমি দেখাবো, শর্টকাট দেখাবো। তো এত সুবিধা দেওয়ার পরেও বলো। স্যার আমরা কুইজ 2 তে তো স্যার রিটেন দিব তাই না? তো রিটেন দিতে গেলে সরি কুইজ 1 এও তো রিটেন দিব, আর কুইজ 2 তে আমি জানি না আপনি রিটেন নেবেন কিনা। কুইজ 2টা আমি পরে সিদ্ধান্ত নিচ্ছি, কুইজ 2টা কি করব পরে সিদ্ধান্ত নিচ্ছি, চিন্তা করে দেখি কি করা যায়। আচ্ছা স্যার, আমরা যদি রিটেন করতে যাই তখন কি স্যার আমরা সবগুলো স্টেপ ভেঙে ভেঙে দেখাবো?
ওয়ানে তো দেখাবে, এখন সেকেন্ড পার্টে দেখা যাচ্ছে এই যে এইখানে যদি দিই রিটেন দিই, আমি বলছি ডিফারেন্সিয়েশনটা তুমি ডাইরেক্ট লিখতে পারবে। তো এটা ডিফারেন্সিয়েশনে যে ডেল আছে, ডেলের পরে রেজাল্টটা ডাইরেক্ট লিখতে পারবে, কারণ এই মাঝখানের পার্টটা না দেখালেও হবে, তখন ওই পার্টটা গ্যাপ দিতে পারবে, এরকম করে বলে দেবো। যেমন -1/r² কিভাবে আসছে, এটা তো আমি একটা সূত্রের মতো করে ইউজ করছি। তো এটা যদি ডাইরেক্ট করো তখন এটাকে দেখাবে, তখন ওই স্টেপগুলো দেখানো লাগবে না, ডিফারেন্সিয়েশন স্টেপগুলো না দেখালেও হবে। ওকে স্যার। তার মানে একটু সময় বাঁচবে, ওখানে সময়ও বাঁচবে, আবার ভুলটাও কমবে। আর যদি কেউ ডাইরেক্ট করতে পারো, আরেকটা কথা আছে, অনেকেই আছে যে হাতে হাতেই করছে, ছোট ছোট ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে, তো যদি হাতে করবে সে তো লিখতেই পারবে, সে তো এইভাবেই লিখবে, তো তার ক্ষেত্রেও কিন্তু সমস্যা নাই। যদি তুমি এমন না তোমাকে রাফ করে নেই বসাতে হবে, তুমি যেটা এখানে করছো এটা এখানেই লিখো, সেটা আরো ভালো। ক্লিয়ার কি বলেছি? মানে তুমি যদি রাইটিং মোডে করো তাহলে রাফ টাফ গুলো এখানে রাখো, তাহলে আমি দেখতে পারবো যে কিভাবে করেছো, সেটা আরো ভালো হলো। আমি আর প্র্যাকটিস গুলো জিজ্ঞাসা করলাম যে বাসায় তো প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ওয়াই। বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে এইভাবে ডিটেল করে হাতে লিখে, কারণ এইগুলো তো শেখা। এখন তুমি সব সময় তো এই যে ছোট ছোট ডিফারেন্সিয়েশন এটা করার জন্য যদি সফটওয়্যার খুঁজতে যাও, তোমার যে কাজ করাবে তোমাকে দিয়ে, যে তোমার এই যে মনে করো থিসিস করাবে বা হায়ার স্টাডিজের জন্য কাজ করাবে, তখন তো এটা দরকার পড়ে। তুমি যদি দেখো যে r² ডেরিভেটিভ করতে তুমি সফটওয়্যার খুঁজতেছো, তাহলে তো বলবে যে কিছুই শেখে নাই, পারে না, এরকম বলবে না। তো এগুলো প্র্যাকটিস করা সবচেয়ে ভালো, কারণ এইখানে ডিফারেন্সিয়েশন গুলো সহজ সহজ, কিন্তু বড় বড় ডিফারেন্সিয়েশন এখানে নাই। এখানে সব ছোট ছোট ডিফারেন্সিয়েশন, বেশিরভাগই দেখবে সাইন কস অথবা এই যে r² r³ এই টাইপেরই, এছাড়া কিছু নাই। যেমন এই 2-3টা নিয়ম, এখানে লন লগের অঙ্ক তো দেখবেই না টোটালি, লন লগ ই টু দি পাওয়ার থাকতে পারে কিছু কিছু জায়গায়, ই টু দি পাওয়ার ডেরিভেটিভ তো সহজ, তবে ওই জটিল ডেরিভেটিভ এখানে নাই। ওইরকম করে জটিল জটিল ডিফারেন্সিয়েশন, আর পরীক্ষার সময় আমি সহজগুলোই দিব, ইজিগুলো দিব। সিম্পল x² এর সূত্র যদি কার্তেসিয়ান দিই, দেখা যাচ্ছে x² দিলাম, x³ দিলাম, x² + x³ বা x³ x² এই টাইপের দিয়ে দিব, সেটা সহজই হবে। ঠিক আছে, আর বলো। ডিরেকশনাল ডেরিভেটিভের পার্ট কিন্তু ক্লিয়ার, ডিরেকশনাল ডেরিভেটিভ শেষ। বলতে চাও কিছু ডিরেকশনাল ডেরিভেটিভ থেকে? ডিরেকশনাল ডেরিভেটিভের পার্ট শেষ, প্র্যাকটিস করেছি, এগুলো করে দিয়েছি। কিন্তু এখানে যে এক্সারসাইজ গুলো ছিল কার্তেসিয়ানটা করি নাই, কারণ কার্তেসিয়ানটা সহজই হবে, কার্তেসিয়ানটা তোমরা করবে। কার্তেসিয়ান তো এইচ লাগবে না, শুধু এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, সাথে এক্স ক্যাপ, ওয়াই ক্যাপ, জেড ক্যাপ। কার্তেসিয়ান গুলো তোমরা করবে, কার্তেসিয়ানটা করা হয় না একটাও। স্ফেরিক্যাল 3টা করে দিয়েছি, স্ফেরিক্যাল করেছি 3টা, সিলিন্ড্রিক্যাল করেছি 1টা। ওকে, যাবো পরের নিয়মে যাব। এরপরে আচ্ছা স্যার, কুইজ 3টা স্যার দুইটাই হবে না, রিটেন আর এমসিকিউ? একে একে সিদ্ধান্ত নিবো, আমরা এখনই কিছু বলতে পারছি না। তবে কুইজ তো 3টা, অফিসিয়ালি কুইজ 3টা নেওয়ার কথা, যদি আমি এই নিয়ম সমর্থনই করি না। কারণ তোমাদের এত পরীক্ষা দিলে, এত অল্প সময়ের ভিতরে এত পরীক্ষা দিলে আসলে পড়াশোনা হয় না, এখন পরীক্ষাই দেওয়া হয়। আমার মানে স্যার দুইটাই হবে কিনা, এমসিকিউ আর রিটেন দুইটাই সাবমিট করতে এমসিকিউ পারবো কিনা? রিটেন, আচ্ছা মানে দুই ধরনের সিস্টেম থাকবে কিনা? ফার্স্ট কুইজে জি, স্যার। কিন্তু শুধু রিটেনই হবে, ফার্স্ট কুইজ শুধু রিটেন হবে। আর সেকেন্ড কুইজের ব্যাপারে আমরা বলছি এখনো সিদ্ধান্ত নিই নাই, আগে দেখি সিলেবাস কি, কতটুকু হবে, কোশ্চেন সলভ করলে সাইজ কেমন হবে, সেসব কিছু পরে বলবো। আপাতত তুমি রিটেন মুডে করবে, রিটেন মুডে করলে তুমি এমসিকিউ দিতে পারবে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে যাই পরে। বলো, কেউ কিছু বলতে চাইলে বলো, ক্লিয়ার হলো কিনা, বুঝতে পেরেছো কিনা, বুঝেছো কি? যাবো পরেরটাতে যাবো। Yes, sir. ঠিক আছে, ল্যাপ্লাসিয়ানটা আমরা শেষে করছি, ল্যাপ্লাসিয়ানটা একটু পরে করছি, তার আগে ডাইভারজেন্সটা দেখাই, একই রকম নিয়মের ছিল, আগে একটু দেখিয়ে নিই। এরপরে যাচ্ছে ডাইভারজেন্স। এবারে টপিক হলো ডাইভারজেন্স। আজকে ডাইভারজেন্স করব, কালটা আজকে মনে হয় কাল হবে না, কালটা পরে করব, পরের দিন ডাইভারজেন্স। ডাইভারজেন্স করে আজকে শেষ করব। ডাইভারজেন্সটা বেশি ইম্পর্টেন্ট, কার্নেলের চাইতেও, গ্রাডিয়েন্টের চাইতেও। গ্রাডিয়েন্টের চাইতেও মানে মাত্র যেটা করে আসলাম, গ্রাডিয়েন্ট করে ডিরেকশনাল ডেরিভেটিভ, ওইটার চাইতেও কার্নেলের চাইতেও ডাইভারজেন্সটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এরপরে একটা
থিওরেম আছে, সেই থিওরেমে প্রায় 8-10 মার্ক থাকবে এক থিওরেমে। একটা থিওরেমে পরীক্ষার সময় প্রায় 8-10 মার্ক থাকবে। তো সেই থিওরেমের নামই হলো ডাইভারজেন্স থিওরেম। থার্ড কুইজের টপিক ধরবো এটাকে। মিনিমাম 10 মার্কের মতো আসবে, ওইরকম 8-10 মার্কের মতো আসবে। তো সেইখান থেকে থিওরেমের নাম ডাইভারজেন্স থিওরেম, তো ডাইভারজেন্সটা ওইখানে গিয়ে লাগবে, তাহলে ডাইভারজেন্সটা বেশি ইম্পর্টেন্ট। এমনকি এরপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিতরে ডাইভারজেন্সের ইউজ আছে। তো এই কারণে ডাইভারজেন্সটা ভালো করে মন দিয়ে শোনো, ডাইভারজেন্সটা বেশি ইম্পর্টেন্ট। ডাইভারজেন্সটা আমি একটু বলি। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টটা ছিল কিন্তু একটা স্কেলার উপরে, মাত্র দেখে এসেছো গ্রেডিয়েন্ট কিভাবে করেছি। টেল সম্পর্কে জানি, টেলকে আমি চিনি, আমি টেলকে চিনি। টেল হচ্ছে u1 এর ক্যাপ বাই h1 টেল বাই টেল u1। তারপরে u2 ক্যাপ বাই h2 টেল বাই টেল u2 প্লাস ওকে সমস্যা নাই, বারবার ক্যাপ লিখতে ভুলে যাচ্ছি, u3 ক্যাপ বাই h3 আর টেল বাই টেল u3। এটা কিন্তু ডেল, ডেল মানে হচ্ছে u1 ক্যাপ বাই h1 আর ডেল বাই ডেল u1, u2 ক্যাপ বাই h2 ডেল বাই ডেল u2। এখান থেকে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট করেছি। যদি কার্টেসিয়ান হয় তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সাথে x ক্যাপ, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সাথে y ক্যাপ, যদি সিলিন্ড্রিক্যাল হয় স্মল r এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সাথে r ক্যাপ, ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সাথে ফাই ক্যাপ, ওইগুলো কিন্তু ডেল অফ টি। তখন ছিল টি, আমরা এখানে টি বসিয়ে সেই টিটাকে করেছি, এখানে টি বসিয়েছি সেই টিটাকে ডেরিভেটিভ করেছি। এখন থাকবে এইখানে ভেক্টর, ভেক্টর থাকবে এখন, এখন কিন্তু এখানে ভেক্টর থাকবে। তাহলে এখানে ভেক্টর থাকবে যখন এখানে ভেক্টর আসবে। আগে ছিল টি, টিটা কিন্তু 3 জায়গাতেই গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, এখানেও গেছে। এখানেও টি ছিল পুরোটাকে, এখানেও টি ছিল পুরোটাকে করেছি, এখানেও টি ছিল পুরোটাকে করেছি। আর এখন আসছে ডাইভারজেন্সের সময় ভেক্টর, কিন্তু সহজ হবে তুলনামূলকভাবে, যদি কার্টেসিয়ান হয় বিশেষ করে সহজ হবে। দেখো কি হবে, এখন এ তো ভেক্টর, এ ভেক্টরের কম্পোনেন্ট আছে, এ ভেক্টরের কম্পোনেন্ট আছে, আমি এই ভেক্টরটাকে এইভাবে লিখলাম, এ ভেক্টরকে লিখছি a1 এর সাথে u1 প্লাস a2 এর সাথে u2 প্লাস a3 এর সাথে u3। যদি আমি ভেক্টরটাকে ভাঙি, এ ভেক্টরটাকে ভেঙে দিই, তাহলে এ ভেক্টরের 3টা কম্পোনেন্ট পাওয়া যাবে। u1 ক্যাপের সাথে a1 ফার্স্ট কম্পোনেন্ট, u2 ক্যাপের সাথে a2 সেকেন্ড কম্পোনেন্ট, u3 ক্যাপের সাথে a3 থার্ড কম্পোনেন্ট। এখন সুবিধা হলো আমার এই ডেরিভেটিভটা কিন্তু ডেরিভেটিভটা এখন করতে হবে, প্রথম পার্টে শুধু a যাবে, a1 যাবে, এখানে যাবে a1, এখানে যাবে a2 আর এখানে যাবে a3। এই জন্য ডাইভারজেন্সটা ইজি হবে। আমি একটা এক্সাম্পল দিই, মনে করো a ইকুয়াল, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, a ইকুয়াল মনে করো x স্কয়ার x ক্যাপ মাইনাস y স্কয়ার z y ক্যাপ প্লাস xz z ক্যাপ। এই হলো আমার ভেক্টর। এই ভেক্টরকে যদি আমি ডাইভারজেন্স করি, দুটোই এখন ভেক্টর, মাঝখানে ডট গুণ, যদি ডাইভারজেন্স করি দেখো কত সহজ হবে। আমি এ ভেক্টরকে ডাইভারজেন্স করছি, এখন এইখানে u1 ক্যাপ, এইখানে u1 ক্যাপ, মাঝখানে ডট গুণ, ডট গুণ করলে কিন্তু u1 ক্যাপ কেটে গিয়ে 1 হয়ে যায়, মানে ডট গুণ করলে সেম ডিরেকশন, ডট গুণ করলে কিন্তু 1 হয়, মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণ করলে কি হয় 1। ইন্টারমিডিয়েট থেকে দেখে আসছো এরকম, u1 ক্যাপের সাথে u1 ক্যাপের ডট গুণ করলে ওইটা 1 হয়ে যাবে। তার মানে আমি যে ডাইভারজেন্স করি, দুইটা ভেক্টরের ডট গুণ করলে কি হয়, রেজাল্ট কি হয়, দুইটা ভেক্টরের ডট গুণ করছি, রেজাল্ট তো স্কেলার হয়। কারণ আই ক্যাপ কেটে গেছে, জে ক্যাপ কেটে গেছে, এখানে u1 ডট গুণ করলে ক্যাপ ডট গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে ডাইভারজেন্সের একটা সুবিধা হলো রেজাল্টে কোনো ভেক্টর থাকবে না। এটা কিন্তু কমন সেন্স, ভাইবা বোর্ডে কোশ্চেন করার মতো কমন সেন্সের কোশ্চেন। ডট গুণ করলে কিন্তু আর ভেক্টর থাকে না। এখন শুধুমাত্র x এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে x কম্পোনেন্ট, কি আছে x স্কয়ার, y এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে y কম্পোনেন্ট, জাস্ট y কম্পোনেন্ট y স্কয়ার z, আর z এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে কম্পোনেন্ট, মানে হলো xz। তাহলে আমার ফাইনাল রেজাল্ট আসলো 2x
এখান থেকে ওয়াই সাপেক্ষে তাহলে -2yz, আর এখান থেকে z এর সাপেক্ষে +x, এই হলো অ্যান্সার। বলো ইজি কিনা? তাহলে তুমি যদি শর্টকাট চিন্তা করো, x এর সাপেক্ষে করবে ফার্স্ট কম্পোনেন্টকে, y এর সাপেক্ষে সেকেন্ড কম্পোনেন্টকে, z এর সাপেক্ষে থার্ড কম্পোনেন্টকে। ওই যে u1 গুলো ডট হয়ে কেটে গেছে, আর ডট গুণের কারণে ওই এক একটা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ হয়ে গেছে। ওকে, ইয়েস স্যার। জি স্যার। স্যার তাহলে তুমি যদি এমনিতে যদি টেকনিক মনে রাখো তাহলেও পারবে যে আমি গ্রাডিয়েন্ট করতে গেলে টিটাকে তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করি। আমি যদি গ্রাডিয়েন্ট করি টিটাকে তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করে সাথে ওদের ক্যাপ রাখি আর নিচে এইচ গুলো রাখি, এই হলো গ্রাডিয়েন্ট। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে কম্পোনেন্ট ওয়াইজ ডেরিভেটিভ, কম্পোনেন্ট ওয়াইজ ডেরিভেটিভ। ওকে, সহজ। এইবার কার্টেসিয়ানের জন্য তো সহজ, কার্টেসিয়ান হলে সহজ, কিন্তু এরপরে সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল আসলে সেখানে কিন্তু আবার H1 H2 কাজ আছে, তো সেইখানে আবার একটু চেঞ্জ আসবে, সেটা একটু দেখাই। এবার মূল সূত্র, ডাইভারজেন্সের মেইন ফর্মুলা, এটা হলো ডাইভারজেন্সের মেইন ফর্মুলা। যদি কিনা কার্টেসিয়ান হয়, যদি কিনা কার্টেসিয়ান হয়, কার্টেসিয়ান হলে কোনো সমস্যা নাই, কারণ H1 H2 H3 তো 1 কার্টেসিয়ানের জন্য, তো এইগুলো আমার ঝামেলা করে না। H1 H2 H3 যা যা আছে সব গায়েব হয়ে গেছে, সব 1, তো গুণ করলে তো 1ই, গুণ করলে সেটাই থাকে। এই জন্য কিন্তু শুধু এই যে A1 কে ফার্স্ট কম্পোনেন্টকে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড কম্পোনেন্টকে সেকেন্ড ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ, থার্ড কম্পোনেন্টকে থার্ড এর সাপেক্ষে যেমন করেছি। এই যে এখানে প্রথম কম্পোনেন্ট x স্কয়ার ছিল, সেটাকে x এর সাপেক্ষে, পরের কম্পোনেন্ট ছিল y এর সাপেক্ষে, পরের কম্পোনেন্ট ছিল z এর সাপেক্ষে। তো এটা হলো কার্টেসিয়ানের জন্য সহজ, কার্টেসিয়ানের জন্য ইজি আছে। আর সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যালের জন্য যে কঠিন তা না, আমি একটু নিয়মটা বলি। নিয়মটা হলো প্রথমে বাইরে 1/h1 h2 h3 থাকবে, বাইরে 1/h1 h2 h3 থাকবে। যদি সিলিন্ড্রিক্যাল হয় 1 × r × 1, তাহলে এখানে r থাকবে। আমি একটা ভুল করেছিলাম, সেটা হলো একটা ভুল খুঁজে পেয়েছি। ভুলটা হলো তোমাদের এখনো পর্যন্ত মাথায় এরকম আসে নাই, এই ভুলটা তোমাদের ধরতে পারার কথা না এখনো পর্যন্ত, যেহেতু এই টপিক এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি, তোমাদের এই ভুলটা ধরতে পারার কথা না। একটা ছোট্ট একটা ভুল করেছি, সেটা হলো লেখার সময় H3টা কি, H3 কিন্তু r sin θ না। বলো H3টা কি? ইয়েস স্যার, আর sin থিটা। আর sin θ। আমি কোন একটা অঙ্ক করতে জন্য আর স্কয়ার লিখে ফেলেছি, মনে পড়লো এখন। এই যে না, এখানে ঠিকই লিখেছি, এটা তো আর sin এ লিখেছি নাকি? হ্যাঁ, এটা তো আর sin এ লিখেছি, আর স্কয়ার করেছি কেন? কোথায় যেন এটা লিখতে গেলে আর লিখতে আর স্কয়ার লিখে ফেলেছি, এটা আমার এখন মনে পড়লো, এটা একটু দেখি আসি। সমস্যা নাই, তুমি মনে রাখতে পারবে। এটা হলো সূত্রটা হলো আর sin θ, আমি আর স্কয়ার লিখেছি কেন? এটা ভুল করে আর স্কয়ার পড়ে গেছে লিখতে লিখতে, আর ছিল পরে আর, এটা হলো H3টা হলো আর sin θ, এখানে আর স্কয়ার নিশ্চয়ই হবে না, দেখি আরো দুই এক জায়গায় লিখে ফেলতে পারি, লিখতে লিখতে এটা চলে আসছে হয়তো, চেক করে দেখি আর কোথাও লিখেছি কিনা। এই যে আর স্কয়ার লিখে ফেলেছি, এটা আর sin θ, এটা আর স্কয়ার না, এটা আর sin θ, আর sin θ, আর sin θ হয়েছে, তাহলে এটা হলো আর স্কয়ার হবে না, অবশ্যই এটা আর এর ভ্যালু 2, তাহলে এখান থেকে একটা 2 থাকবে, এটা √3 থাকবে। এটা পরে ঠিক করে নেব, বুঝতে পারলেই হলো, এটা বুঝতে পারলেই হলো যে H3টা হলো আর sin θ, এটা জাস্ট বুঝতে পারলেই হবে। H3টা হলো আর sin θ, ওই এক জায়গায় লিখেছি একটা জায়গাতেই, ওইখানে টাইপ করার সময় লেখার সময় আর sin θ না লিখে H3 কোথায় যেন লিখেছি দেখালাম মাত্র, আর sin θ না লিখে আর স্কয়ার sin θ লিখে ফেলেছি, কিন্তু H3টা হলো আর sin θ। নিও, এখানে ফিরে আসি জায়গাতে, এইখানে ফিরে আসি। আমরা বলছিলাম গ্রেডিয়েন্ট সম্পর্কে, গ্রেডিয়েন্ট না, ডাইভারজেন্স সম্পর্কে বলছিলাম। ঠিক আছে, তাহলে যদি আমি স্ফেরিক্যাল করি, স্ফেরিক্যাল করলে H1 এর ভ্যালু 1, H2 এর ভ্যালু ক্যাপিটাল R, এখানে হলো আর sin θ, তাহলে মোট টোটাল মিললে আর স্কয়ার sin θ থাকবে এখানে। আর ডেরিভেটিভটা সেই একই ভাবে, তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ, দেখো তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ, এই তিনটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ। কম্পোনেন্ট তিনটা আছে, ফার্স্ট কম্পোনেন্ট, এটা প্রথম কম্পোনেন্ট, এটা সেকেন্ড কম্পোনেন্ট, এটা থার্ড কম্পোনেন্ট। শুধু এই ফার্স্ট কম্পোনেন্টের সাথে দেখো H2 H3 এক্সট্রা ঢুকে গেছে,
মানে আমার কম্পোনেন্ট যেটা সেই কম্পোনেন্টের সাথে বাকি দুইটা এইচ, মানে যেখানে গ্যাপ পেয়েছে এইচ ঢুকে পড়ছে। সহজ কথাই বললে, বোঝার জন্য সহজে বললে, যেখানে গ্যাপ পেয়েছে, এই যে A1 আছে, তো A1 আছে, A2 A3 নাই, সেই গ্যাপে এইচ ঢুকে গেছে। দেখো এখানে H1 H3 চলে আসছে, এখানে H1 আর H2 চলে আসছে A3 এর সাথে। তো ব্যাপারটা আমি একটু এক্সাম্পল থেকে দেখাই, কাজটা খুব বেশি কঠিন না, একটু এক্সাম্পল থেকে দেখাই। আমি এক্সাম্পল থেকে দেখাবো। এক্সাম্পল মানে যেগুলো করে দেওয়া আছে এগুলো না, আমি এক্সারসাইজ দিব আর কি, এক্সারসাইজ নিয়ে করব। এক্সারসাইজ নিয়ে আমি এখন ডাইভারজেন্স করব। ডাইভারজেন্স করতে গেলে এখানে কার্টেসিয়ান যদি হয়, কার্টেসিয়ান হলে তো খুব সহজ। যদি কার্টেসিয়ান হয়, কার্টেসিয়ানটা দেখাবো না, কার্টেসিয়ান যদি হয় খুব সহজ হবে। কার্টেসিয়ান হলে এইটাকে করবে এক্স এর সাপেক্ষে। দেখো যদি কার্টেসিয়ান হয়, এই পার্টটাকে করতে হবে এক্স এর সাপেক্ষে, প্লাস এই পার্টটাকে করতে হবে ওয়াই এর সাপেক্ষে, প্লাস এই পার্টটাকে করতে হবে জেড এর সাপেক্ষে। সিম্পল। কার্টেসিয়ানের জন্য কোনো এইচ এর ঝামেলা নাই, জাস্ট তিনটা কম্পোনেন্ট, এক্স এর সাথে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাথে, যে তিনটা কম্পোনেন্ট এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, ইজি। এই তিনটা কম্পোনেন্টকে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আলাদা করে ডেরিভেটিভ। কার্টেসিয়ানের জন্য সহজ। বলো এইখান থেকে একটা করব, কোনটা করব, বি না সি? স্যার বি নাম্বারটা করেন স্যার। ঠিক আছে, একটু লিখে নাও, বি নাম্বার একটু লিখে নাও, এখান থেকে একটু লিখে নাও। আমি যাতে বললে বলতে পারবো, কারণ ওয়ার্ড থেকে যাচ্ছি তো এটা আমি দেখতে পারবো না। একটু লিখে নাও, এটা আমাকে বলবে। ভেক্টরটা বলো, এটা কিন্তু ভেক্টর, দেখো এটা বোল্ড করে দেওয়া, এটা কিন্তু বোল্ড করে দেওয়া, এটা কিন্তু ভেক্টর। এটা কিন্তু কমন সেন্স, আমি ভেক্টর নিয়ে ডিল করছি। এটা একটু লিখেছো? এটা লেখা শেষ? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে করি। এখানে স্লাইড নিই, নিউ স্লাইড, নিউ স্লাইড, নিউ স্লাইড। ঠিক আছে, বলো এ কি? ভেক্টরে, এ কিন্তু ভেক্টর, অবশ্যই ভেক্টর করে ইউজ করব। আমি কি এখানে লেখার সময় ভেক্টর লিখেছি? এই যে দেখো ভেক্টর লিখেছি, কিন্তু এগুলো কিন্তু ভেক্টর। বলো বলো। স্যার আর ক্যাপ, স্মল আর এর ক্যাপ, তারপর সাইন, সাইন ফাই না কত? ইয়েস স্যার, সাইন ফাই ডিভাইডেড আর, আর আর প্লাস না মাইনাস? প্লাস স্যার। প্লাস এটা হবে ফাই ক্যাপ নাকি? ইয়েস স্যার, ফাই ক্যাপ কস cos ফাই ছিল এখানে, ডিভাইডেড আর স্কয়ার। ইয়েস স্যার। আর স্কয়ার। তাহলে আমি সূত্রটা একটু দেখাই। আমি এখন করছি ডেল এ, এইগুলোই কিন্তু ইঞ্জিনিয়ারদের ম্যাথমেটিক্স। ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে, ইঞ্জিনিয়ারদের ফিজিক্যাল ফেনোমেনন যেগুলো আছে, মানে তুমি তো ডিল করবে, যেমন মেডিকেল যদি পড়ে, মানুষের দেহে কি কি আছে সেগুলো নিয়ে কথা বলবে। আর তুমি যখন ইঞ্জিনিয়ার হবে, যন্ত্রপাতি যেগুলো আছে, বস্তু যেগুলো আছে, সেগুলোতে কি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবে। তো এইগুলো কিন্তু ফিজিক্যাল ফেনোমেনন গুলো এক্সপ্লেইন করে। তো ইঞ্জিনিয়ারদের ম্যাথমেটিক্স হচ্ছে, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের ম্যাথমেটিক্স। এখন তোমার মনে হতে পারে যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার দেহতে সব দেহ তৈরি না, কম্পিউটার সায়েন্সের ভিতরে এগুলো আছে। তুমি যখন অন্য কোনো ফিজিক্যাল ফেনোমেনন নিয়ে ডিল করবে, কোনো সফটওয়্যার রেডি করবে, অথবা দেখা যাচ্ছে মেশিন লার্নিং এর কথাই বলো, সেখানে যখন ম্যাক্সিমাম মিনিমাম বের করতে যাবে, কোনো ফ্লোর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে যাবে, তখন কিন্তু এই সবগুলো চলে আসবে। এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য এগুলো খুব কাজে লাগে। এখন সূত্রটা হলো, প্রথমে নিচে H1 লিখে লিখে করছি, প্রথমটা বলে, আর H3। দেখো খুব সিম্পল, এমনি কাজ খুব সিম্পল। H1 H2 H3, প্রথমে ডেরিভেটিভ হবে আর এর সাপেক্ষে। আমার প্রথম কম্পোনেন্ট সাইন ফাই বাই আর, পরে কম্পোনেন্ট প্রথমটা, তাহলে ঢুকবে হচ্ছে H2 আর H3 প্লাস, এবার হচ্ছে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ। প্রথমে এটা কম্পোনেন্ট হলো সেকেন্ড কম্পোনেন্ট হলো cos ফাই বাই আর স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে প্রথমটা আর 3 নাম্বারটা, মানে আমার যে কম্পোনেন্ট সেটা বাদে বাকি দুটো এইচ চলে আসবে। আর জেড এরটা লাগবেই না, কারণ জেড এর তো কম্পোনেন্ট নাই, জিরো হবে, ওটা জিরোই হবে, ওটা করলে জিরো হবে। এই হলো আমার অঙ্ক। তাহলে 1/r আছে, এখানে আর আর কেটে গেছে, সহজ হয়েছে আরো, আর কেটে গিয়ে। তো সাইন ফাই কে ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাচ্ছে, কারণ আর কেটে গেছে, কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো। এবার এইখানে করো
এবার এইখানে হচ্ছে আর স্কয়ার কনস্ট্যান্ট, তো এখানে 1/r² থাকছে। cos phi কে ডেরিভেটিভ করলে মাইনাস, এই জন্য আমি জায়গাটা খালি রেখেছিলাম, মাইনাস cos phi কে করলে sin phi, আর নিচে হলো r², তাহলে এখান থেকে আসছে মূলত মাইনাস sin phi বাই r³। এই যে বাইরে একটা আর আছে, বলো ইজি কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আমাকে টেকনিকটা ধরতে হবে, টেকনিক ধরতে পারলে সব ইজি। ডিফারেন্সিয়েশনে প্রবলেম থাকলে তার সমাধান করে দিয়েছি, যদি ডিফারেন্সিয়েশনে প্রবলেম থাকে আরেকটাও করে দিই, আরেকটা যেটা আছে সেটাও করে দিই, 3 নাম্বারটাও আরেকটা যেটা আছে এটা একটু দেখো, মাইনাস sin phi বাই r³। অ্যান্সার যদি দেওয়া আছে মনে হয় এই যে মাইনাস sin phi বাই r³, ঠিক আছে না? এবার এটা করবো, ইয়েস স্যার। এটা একটু লিখে নাও, এটা করবো, এটা একটু লিখে নাও। একটা হলো cos থিটা আর একটা হলো r মাইনাস sin থিটা। ওকে, cos থিটা আর r মাইনাস sin থিটা। ওকে, তাহলে আমার লিখতে হচ্ছে এ, প্রথমে এটা লিখে নিই। এ হচ্ছে r ক্যাপের সাথে cos থিটা, তারপরে প্লাস ছিল মনে হয়, ইয়েস স্যার, প্লাস থিটা ক্যাপ। সেটা r মাইনাস sin থিটা, তাই না? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, এটাকে আমি করতে চাচ্ছি ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, তুমি চাইলেও ডাইভারজেন্স বাদ দিতে পারবে না, কারণ এর পরের অঙ্কগুলো তো ডাইভারজেন্স লাগবে। ডাইভারজেন্স থিওরেমই আছে, থিওরেমের নামই ডাইভারজেন্স থিওরেম, তো তুমি ডাইভারজেন্সটা শিখতেই হবে তোমাকে। ওকে, তো ডাইভারজেন্সের জন্য হচ্ছে প্রথমে h1 h2 h3 আর sin থিটা, এরপরে ডেরিভেটিভ হচ্ছে প্রথমে r এর সাপেক্ষে, ডেরিভেটিভ হচ্ছে প্রথম কম্পোনেন্ট হলো cos থিটা, তাহলে বাকি h2 আর h3 থাকবে, আর থাকবে h2 আর হলো r sin থিটা। এবার প্লাস, এবার করছি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় প্রথমে h1 সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে r মাইনাস sin থিটা, এটা সেকেন্ড কম্পোনেন্ট, তো ফার্স্ট h1 আছে আর h3 আছে r sin থিটা, আর প্লাস পরের কম্পোনেন্টটা নাই, 0 করে দিলাম একবারে, যেহেতু নাই 0ই হবে, জিরোর ডেরিভেটিভ করলে 0ই হবে, গুণ করলে 0ই হবে। এইবার শেষ করো 1/r² sin থিটা, এখানে ডেরিভেটিভ করব হলো r এর সাপেক্ষে, তাহলে r² যদি হয় তাহলে এটা 2r, এখানে ডেরিভেটিভ করছি r এর সাপেক্ষে r² হয়ে গেল 2r, আর এখানে cos থিটা sin থিটা কনস্ট্যান্ট তো থেকে যাচ্ছে, cos থিটা sin থিটা প্লাস, এখানে আগে একটু ডেরিভেটিভ করার আগে একটু গুণ করে নিই, তাহলে আমার ডেরিভেটিভ করতে সুবিধা হবে। গুণ করলে এটা হয়ে যাচ্ছে r² sin থিটা মাইনাস r sin স্কয়ার থিটা, এটা আমি একটু গুণ করে নিলাম আগে, এই r sin থিটার সাথে এটা r² sin থিটা মাইনাস r sin স্কয়ার থিটা, তাহলে আরেকটা লাইন আমার লাগবে 1/r² sin থিটা, এখানে আছে, এটা হলো 2r cos থিটা sin থিটা প্লাস এখানে থিটার সাপেক্ষে, তাহলে r² থিটার সাপেক্ষে করলে cos থিটা মাইনাস, এবার হচ্ছে আর আছে sin স্কয়ার করলে 2 sin থিটাকে আবার করলে cos থিটা, এই হলো আমার অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। জাস্ট সূত্রটাতে বসাতে পারলেই হবে, কোথায় h1 h2 h3 ঢুকছে সেটা দেখতে পারলে, কম্পোনেন্ট গুলো ঠিকমতো প্লেস করতে পারলে বাকি কাজ ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশন তো ম্যাথমেটিকা আমি দিয়েছি, যদি কিনা ডিফারেন্সিয়েশন কনফিউজিং লাগে আমি প্রথম পরামর্শ দিব হাতে করার জন্য, সময় বাঁচবে, কারণ তুমি টাইপ করতে গেলে, এটা ওপেন করে টাইপ করতে গেলে টাইম লাগবে। যদি ডিফারেন্সিয়েশন কনফিউশন লাগে এই যে টেকনিক বলে দিয়েছি। আচ্ছা, তার চাইতেও মজার ব্যাপার হলো এত আনন্দ অন্য সাবজেক্ট পড়তে গিয়ে পাওনি নিশ্চয়, ডাইভারজেন্স। এগুলো শিখছো কেন? পরে কাজে লাগবে, এগুলো শিখছো পরে কাজে লাগবে বলে, তো পরে তো আর হ্যান্ড ক্যালকুলেশন করে করতে গেলে যেমন লাগবে, তুমি যদি জানো শর্টকাটে কি করে করতে হয়, বিশেষ করে থিসিস টিসিসে যদি লাগে, যদি জানো যে কিভাবে করতে হয় শর্টকাটে, তাহলে সেটা বরং ভালো। সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, সিলিন্ড্রিক্যালটাই নিয়ে আসি।
যাক, এরা যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমটা কাজ করে কিনা দেখা যাক। এখানে হলো সিলিন্ড্রিক্যালের জন্য করছি আমি সিলিন্ড্রিক্যাল। ওকে, সিলিন্ড্রিক্যাল কম্পোনেন্ট গুলো একটু বলো। প্রথম কম্পোনেন্ট হলো সাইন ফাই বাই আর, আমি একটু লিখে নিই। প্রথম কম্পোনেন্ট হলো সাইন ফাই বাই আর, সাইন ফাই। কিন্তু এখানে ফাই না, এখানে থেটা দিয়ে করছে, আমি ফাই লিখবো না, আমি এটা ইউজ করবো। এটা এখানে থেটা, এদের আবার কম্পোনেন্ট গুলো একটু আলাদা আলাদা, মানে এর একটু অন্যভাবে করেছে। এদের ভেরিয়েবল যেগুলো আমি কাজ করতে গেলে এদেরটা ইউজ করতে হবে, তাহলে আমি এটা ইউজ করতে হবে আমার এখন। তারপরে কম্পোনেন্ট কি? সেকেন্ড কম্পোনেন্ট cos ফাই বাই আর স্কয়ার, এটাই নিয়ে যাই কপি করে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে cos ফাই বাই cos এ বাই আর স্কয়ার। আর থার্ড কম্পোনেন্ট কি? কোন জায়গায় লিখেছি, এটা কাট, এটা হলো সেকেন্ড কম্পোনেন্ট। তারপরে থার্ড কম্পোনেন্ট হচ্ছে 0, থার্ড কম্পোনেন্ট 0। ঠিক আছে, দেখা যাক রেজাল্ট কি বলে। কি বলে রেজাল্ট, কি বলে? মিলেছে রেজাল্ট? বলো রেজাল্ট কি মিলেছে কিনা? ইয়েস স্যার। রেজাল্ট মিলেছে কিনা তুমি এখনো পর্যন্ত নিশ্চিত না। মনে হচ্ছে মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। আমি সেটা নিশ্চিত করে দিচ্ছি, সিম্পলিফাই করে দিই এটাকে, সিম্পলিফাই। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে এবার চেষ্টা করব হচ্ছে, এবার করব স্পেরিক্যালের জন্য। দেখি স্পেরিক্যালের জন্য কি করছে। চাইলে নেট ব্রাউজ করে সব বের করে নিতে পারো। স্পেরিক্যালের জন্য কিভাবে করে, সিলিন্ড্রিক্যালের জন্য কি করে করে, দেখে এখানে স্পেরিক্যালের এক্সাম্পল আছে কিনা। না থাকলে তুমি নেট থেকে পেয়ে যাবে, ইন্টারনেটে সবই আছে। সার্চ করবে যে কিভাবে ডাইভারজেন্স করে ম্যাথমেটিকা দিয়ে, পেয়ে যাবে। স্পেরিক্যাল কই? এই যে স্পেরিক্যাল, স্পেরিক্যাল থেকে আমি শুধু এই কোঅর্ডিনেট সিস্টেমটা নিব। প্রোগ্রাম তো আমার রেডি করাই আছে, আমি শুধু ভেরিয়েবলের স্টাইলটা নিব স্পেরিক্যাল থেকে। এইটা কপি করে নিই। স্পেরিক্যালের জন্য ইউজ করতে হবে এই অর্ডারটা, এটা হলো স্পেরিক্যালের ভেরিয়েবল গুলো। স্পেরিক্যালের ভেরিয়েবলে এরা যেমন ইউজ করেছে আর থেটা ফাই। এখানে একটু ছোট্ট একটা ব্যাপার যে স্পেরিক্যালের মধ্যে স্মল আর ইউজ করছে, এটা একটু বুঝতে হবে তোমার। স্পেরিক্যাল, 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 স্পেরিক্যাল। বলো পরেরটা করি, এটা করি। এটা হলো প্রথমে cos থেটা আর মাইনাস সাইন থেটা, এটা হলো cos থেটা আর মাইনাস সাইন থেটা। কই? প্রথমে হলো cos থেটা, হলো cos থেটা, মাঝখানেটা থেটা, ঠিক আছে, মাঝখানেটা থেটা, এই cos থেটা করে দিই। প্রথমে হলো cos থেটা, তারপরে হচ্ছে আর মাইনাস সাইন থেটা, এখানে হচ্ছে আর মাইনাস সাইন। থার্ড কম্পোনেন্ট 0, ঠিক আছে না? এখন টাইপিং ঠিক আছে। প্রথমে ছিল cos থেটা, এই যে এটা cos থেটা আর মাইনাস সাইন থেটা, এখন cos থেটা আর মাইনাস সাইন থেটা, থার্ড কম্পোনেন্ট 0, স্পেরিক্যাল দিয়েছি। কি বলে রেজাল্ট, কি বলে? বলো রেজাল্ট কি? স্যার কট থিটা আসছে স্যার, কট। আমার কি আসছে? আমার আসছে, চেক করা যাক ঠিক আছে কিনা। চেক করে দিচ্ছি। বলো এটা হলো 2r cos θ sin θ, এটা হলো 2r cos θ sin θ, সেম কিনা? দুটো কি সেম কিনা দেখো। সেম না? ইয়েস স্যার, সেম স্যার। কেটে যাবে, জি স্যার। কেটে গেল, সেম কেটে গেল। এখন এখানে আর স্কয়ার sin θ, উপরে আর স্কয়ার cos θ, উপরে কি? উপরে হলো আর স্কয়ার cos θ, এই যে এটা, এটা, আর নিচে হলো আর স্কয়ার sin θ, আর স্কয়ার আছে কাটলো, cos θ বাই sin θ কত? Got it. স্যার ঠিক কট আছে না? থিটা। মিলেছে তো?
তো সমস্ত শর্টকাট দেখিয়েছে, ডিফারেন্সিয়েশনের শর্টকাট দেখিয়েছে। আমি পরীক্ষায় কিভাবে কোশ্চেন করব, পরীক্ষায় কিন্তু আমি কোশ্চেন করব না, মানে তুমি প্র্যাকটিস করবে, অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করবে। রেজাল্ট গুলো তুমি ভেরিফাই করতে পারবে, খুবই ভালো একটা সিস্টেম। অঙ্ক করার পর ভেরিফাই করে নিতে পারলে কিছু কিছু রেজাল্ট শর্টকাটও লিখতে পারবে। তোমাকে যেটা করতে হবে, হ্যান্ড ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে হবে বিশেষ করে, কারণ আমি যেমন মনে আছে তোমার ম্যাট্রিক্সের ইনভার্স করতে দিয়েছি, ক্যালকুলেটর দিয়ে কিন্তু ইনভার্স করা তাই ডাইরেক্ট রেজাল্ট লেখা যাইতো, কিন্তু আমি কিন্তু চেয়েছি ইনভার্স না চেয়ে কোফ্যাক্টর চেয়েছি। তো এরকম কিন্তু মাঝখান দিয়ে আমি একবারে ডিরেকশনাল ডেরিভেটিভ চাইবো না, আমি প্রথম চাইবো যে প্রথম মনে করো প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে গ্রেডিয়েন্ট বের করো, তারপরে বললাম যে গ্রেডিয়েন্ট ভেক্টর বের করো পয়েন্ট বসানোর পরে, তারপরে বললাম ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো। স্টেপগুলো যদি ভাগ করে দিই, মনে করো প্রথম পার্টে 4 মার্ক, পরের পার্টে 1 মার্ক, পরের পার্টে 1 মার্ক, এরকম করে যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু তোমাকে তখন শর্টকাট গুলো দিয়ে তুমি অ্যান্সার চেক করতে পারবে, কিন্তু ডাইরেক্ট করতে পারবে না, মাঝখানে রেজাল্ট গুলো পাবে না। ওই জন্য তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটাও করতে হবে, আবার এটা দিয়ে তুমি ভেরিফাই করে নিতে পারো। ঠিক আছে? Yes, sir. ইয়েস স্যার। এখন শোনো, এখন আর একটা ছোট্ট একটা তথ্য দিই, সেটা হলো যদি কোনো ভেক্টরের গ্রেডিয়েন্ট 0 হয়, ফিজিক্সে পড়ে থাকতে পারো, যদি কোনো ভেক্টরের গ্রেডিয়েন্ট 0 হয় সেটাকে সলিনয়েডাল বলে। এটা মনে হয় ফিজিক্সে পড়তে পারো, সলিনয়েডাল হবে যদি গ্রেডিয়েন্ট 0 হয়। আর এরপরে আমরা কার্ল করব, কার্ল 0 হলে কনজারভেটিভ বলে, সেটা সেখানে আছে, এক্সারসাইজের ভিতরে লেখা আছে, সেটা আমরা দেখতে পারবো। এই যে বলছে যদি বলে সলিনয়েডাল, সলিনয়েডাল হলে আমাকে গ্রেডিয়েন্ট না, সরি নাম ভুল বলেছি, গ্রেডিয়েন্ট না, ডাইভারজেন্স, ডাইভারজেন্স 0 হলে সেটা সলিনয়েডাল। যদি ডাইভারজেন্স 0 হয় সেটাকে বলে সলিনয়েডাল। আর যদি কার্ল 0 হয়, যেমন এটা কার্ল 0, তাহলে এটা কনজারভেটিভ। কার্ল 0 হলে কনজারভেটিভ। কোশ্চেনে কিন্তু এরকম করে বলতে পারে যে সলিনয়েডাল দেখাও, সলিনয়েডাল দেখাও মানে কি, মানে তুমি এটা রেজাল্ট জানোই 0 হবে, দেখাতে বলছে এরকম করে। ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, আর কার্ল 0 হলে কনজারভেটিভ। তো আমরা এই পর্যন্ত যা যা করেছি, আজকে আর নতুন টপিক তো করবোই না। আজকে আমরা যা যা করেছি সেটা হলো প্রথমে গ্রেডিয়েন্ট করেছি, তারপরে গ্রেডিয়েন্টের ভেক্টরে পয়েন্ট বসিয়েছি, তারপরে ডিরেকশনাল ডেরিভেটিভ ওই যে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে পেয়েছি। এই একটা পার্ট, এখান থেকে আমি 6 মার্কের মতো রাখবো। 4 মার্ক হচ্ছে গ্রেডিয়েন্ট বের করা, 1 মার্ক হলো ডিরেকশনাল ডেরিভেটিভ বের করাতে, এই হলো 6 মার্ক। তারপরে ডাইভারজেন্স থেকে একটা অঙ্ক থাকবেই মাস্ট, সেটা থেকে হয়তো এরকম 6 বা 7 বা 8 থাকবে, 6 7 8 থাকবে। আর কার্ল, এখানে 4টা টপিক আসবে আমাদের এই কুইজে, সেকেন্ড কুইজে টপিক আসবে 4টা। একটা হলো ডিরেকশনাল ডেরিভেটিভ, গ্রেডিয়েন্ট থেকে আসছে, কিন্তু ডিরেকশনাল ডেরিভেটিভের ভিতর গ্রেডিয়েন্ট আছে। একটা হলো ডাইভারজেন্স, এই যে ডাইভারজেন্স এভাবে লেখা হয়। আর একটা হলো কার্ল, আর আরেকটা আসবে সেটা হলো ল্যাপ্লাসিয়ান। এই 4টা টপিক Sir, থেকে, মানে চারটা প্রশ্ন, এই 4টা প্রশ্ন থেকে। তো 4টা প্রশ্ন যদি করি তাহলে এভারেজে 5 মার্ক করে পড়ে, ওইরকম করেই হয়তো এটাতে 6 থাকলো, এটাতে 5 থাকলো, এটাতে 5 থাকলো, এটাতে 3 থাকলো, এরকম করে আমি 20, এই হলো 20, এই হলো সেকেন্ড কুইজের ডিজাইন। তো আমি 2টা করেছি, এই 2টা পরে করবো, পরে ফিল করবো। বলো, প্রশ্ন করো, বুঝেছো কিনা? ইয়েস স্যার, বুঝছি স্যার। তাহলে শেষ করি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে কমপ্লিট করি। যদি কেউ কিছু বলতে চাও বলো, না হলে প্র্যাকটিস করো, বাসায় গিয়ে প্র্যাকটিস করো। ইঞ্জিনিয়ারদের জন্য কিন্তু এই ধরনের ম্যাথমেটিক্স জানা জরুরি। এটা তোমার ইঞ্জিনিয়ারিং যে তোমার যে কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো মেনটেন করবে এইগুলোতে। প্রশ্ন, কার কোনো প্রশ্ন, না হলে ছেড়ে দিই। কার কোনো প্রশ্ন আছে, কেউ কিছু বলতে চাও? না হলে আমাদের নেক্সট ক্লাস শনিবারে। ঠিক আছে, কমপ্লিট, তাহলে যাও, আজকে শেষ। প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম স্যার। আর শোনো, এক্সাম্পল করে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করবে। এক্সাম্পলের ওয়ার্ড ফাইলে এক্সাম্পল করে দেওয়া আছে, সেইগুলো প্র্যাকটিস করবে, করে মেলাবে, আগে নিজে করবে, পরে মেলাবে মিলছে কিনা। তবে ওখানে একটু ডিফারেন্সিয়েশন গুলো স্কিপ করা আছে, চেক করতে পারো, এই ম্যাথমেটিক্যাল চেক করতে পারো, রেজাল্ট চেক করতে পারো, ওইখান থেকে করো। শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম